গ্লিম্পসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, জওহরলাল নেহরু, পৃষ্ঠা 632, চিঠি নম্বর 150, রাশিয়াতে জারতন্ত্রের অবসান, 7 এপ্রিল 1933। পাঠ করছি হাসানুজ্জামান। 7:53, 13 নভেম্বর, শনিবার 2021। যুদ্ধের গতি বর্ণনা উপলক্ষে আমি রুশ বিপ্লব এবং যুদ্ধের উপরে তার ফলের কথা বলেছি। যুদ্ধের উপরে ফলের কথা ছেড়ে দিলেও এই বিপ্লবটা নিজেই একটা প্রকাণ্ড ব্যাপার। পৃথিবীর ইতিহাসে এর আর জুড়ি নেই। এই ধরনের বিপ্লব এর আগে আর হয়নি, কিন্তু এর অনুরূপ বিপ্লব হয়তো অল্প দিনের মধ্যেই আবার কোথাও হবে। তার কারণ অন্যান্য দেশদের পিছনে ফেলেই এই বিপ্লব সংঘটিত হয়েছে। পৃথিবীর সর্বত্র বহু বিপ্লবী এর অনুকরণ করবার জন্য উৎসাহিত হয়ে উঠেছে। অতএব এই বিপ্লবটিকে আমাদের খুব ভালো করে বুঝে নেওয়া দরকার। যুদ্ধের ফলে যত বস্তুর আবির্ভাব হয়েছিল তার মধ্যে এইটি বৃহত্তম, তাতে সন্দেহ নেই। অথচ যুদ্ধের ঘূর্ণাবর্ত যারা সৃষ্টি করেছিলেন সেই সরকার আর রাজনীতিকরা এর সম্ভাবনা মোটেই মনে করেননি, প্রার্থনা তো করেনি। অথবা হয়তো এই বললেই ঠিক কথা বলা হবে, রাশিয়াতে সে সময় যেসব ঐতিহাসিক এবং অর্থনৈতিক অবস্থা প্রবল ছিল তাই থেকেই এই বিপ্লবের জন্ম। যুদ্ধের দরুন রাশিয়াকে যে বিপুল ক্ষতি এবং বেদনা সইতে হচ্ছিল তার ফলে সে অবস্থাগুলো অকস্মাৎ একটা চরম রূপ ধারণ করলো এবং রাশিয়ার মহামানব ও প্রতিভাশালী বিপ্লবী লেনিন এই সুযোগের সদ্ব্যবহার করে নিলেন। রাশিয়াতে 1917 সালে বস্তুত দুবার বিপ্লব হয়েছিল, একবার মার্চ মাসে আর একবার নভেম্বরে। অথবা বলা যায় এই সমস্ত কালটা ধরেই বিপ্লবের একটানা প্রবাহ চলেছিল। সে প্রবাহে দুবার ভরা জোয়ারের উচ্ছ্বাস এসেছিল। রাশিয়া সম্বন্ধে আমার শেষ চিঠিতে আমি তোমাকে 1905 সনের বিপ্লবের কথা বলেছি। সেই বিপ্লব হয়েছিল একটা যুদ্ধ এবং পরাজয়ের মুহূর্তকে আশ্রয় করে। সেই বিপ্লবকে নির্মম অত্যাচারের দ্বারা দমন করা হলো, যার তার অবাধ স্বৈরতন্ত্রী শাসনই চালিয়ে গেলেন। কোথায় কোন লোক এতটুকু উদারপন্থী মতামত পোষণ করছেন খুঁজে খুঁজে বার করে তাদের সকলকে বিনষ্ট করতে লাগলেন। মার্ক্সবাদীরা, বিশেষ করে বলশেভিকরা, একেবারে বিধ্বস্ত হয়ে গেলেন। স্ত্রী পুরুষ নির্বিচারে তাদের প্রধান প্রধান কর্মীরা সাইবেরিয়ার কয়েদি উপনিবেশে বিদেশে নির্বাসিত হলেন। কিন্তু এই যে অল্প 2-4 জন লোক বিদেশে গেলেন, সেখানে বসেও তারা তাদের প্রচার কার্য আর পড়াশোনা চালাতে লাগলেন। তাদের নেতা হলেন লেনিন। তারা সকলেই ছিলেন মার্ক্সবাদে দৃঢ়বিশ্বাসী। কিন্তু মার্ক্স তার মতবাদ রচনা করেছিলেন ইংল্যান্ড বা জার্মানির মতো শিল্প সমৃদ্ধ দেশকে সামনে রেখে। রাশিয়া তখনও মধ্যযুগের রীতিনীতি আর কৃষিকার্য নিয়েই পড়ে রয়েছে। তার বড় বড় শহরগুলোতে শুধু ঈষৎ একটু শিল্পতন্ত্রের ছোঁয়া লেগেছে। মার্ক্সের মূল সূত্রগুলোকে সেই রাশিয়ার সঙ্গে মিলিয়ে গড়ে নেবার কাজে লেগে গেলেন লেনিন। এই বিষয় নিয়ে তিনি অনেক লেখালেখি করলেন। নির্বাসিত রাশিয়ানদের মধ্যেও এ নিয়ে অনেক তর্কাতর্কি হলো। এমনি করে তারা বিপ্লবের মতবাদে নিজেদের শিক্ষা সম্পূর্ণ করে নিলেন। লেনিনের মত ছিল কাজ সমাপ্ত করতে হয় দক্ষ এবং শিক্ষিত লোকদের দিয়ে, কেবলমাত্র উৎসাহী হলেই তারা কাজের যোগ্য হয় না। বিপ্লব ঘটাবার চেষ্টা যদি করতেই হয় তবে সেই কাজের জন্য লোককে দোস্তের মতো শিক্ষিত করে নিতে হবে, যেন কাজের সময় যখন আসবে তখন কি করা উচিত সে সম্বন্ধে তাদের মনে কোন রকম দ্বিধা বা সন্দেহ না থাকে। 1905 সনের পরবর্তী কবছর দেশে অত্যাচারের রাজত্ব চলল। সেই অন্ধকার যুগটাকে লেনিন আর তার সহকর্মীরা কাজে লাগালেন ভবিষ্যৎ সংগ্রামের জন্য নিজেদের প্রস্তুত করে চলবার সাধনায়। 1914 সালেই দেখা গিয়েছিল রাশিয়ায় শহর অঞ্চলের শ্রমিক শ্রেণীর ঘুম ভেঙে যাচ্ছে, আবার তারা বিপ্লবে বিশ্বাসী হয়ে উঠছে। দেশে অসংখ্য রাজনৈতিক ধর্মঘট করলো তারা। তারপর এলো যুদ্ধ। মানুষের সমস্ত মনোযোগ গিয়ে সেই দিকে পড়লো। শ্রমিকদের মধ্যে যারা সবচেয়ে বেশি অগ্রণী ছিল তাদের সৈন্য করে রণক্ষেত্রে পাঠিয়ে দেওয়া হলো। লেনিন এবং তার সহকর্মীরা এই নেতাদের অধিকাংশই তখন রাশিয়ার বাইরে নির্বাসিত, একেবারে প্রথম থেকেই যুদ্ধের বিরোধিতা করতে লাগলেন। অন্যান্য দেশের অধিকাংশ সমাজতন্ত্রবাদী যুদ্ধের উত্তেজনায় আত্মবিস্মৃত হয়েছিলেন। এরা তা হলেন না। এরা ঘোষণা করলেন এই যুদ্ধ ধনিকতন্ত্রীদেরই যুদ্ধ, এর সঙ্গে শ্রমিকদের কোন সংস্রব নেই। একমাত্র এই যুদ্ধের সুযোগ যদি তারা নিজেদের স্বাধীনতা অর্জন করে নিতে পারে। রণক্ষেত্রে যে রুশ সেনা গিয়েছিল তাদের নিদারুণ ক্ষতি সইতে হলো। বোধহয় যুদ্ধরত আর কোন দেশেরই সেনা এতটা ক্ষতিগ্রস্ত হয়নি। সামরিক কর্মচারীদের সাধারণতই তেমন বুদ্ধিমান ব্যক্তি বলে লোকে মনে করে না, কিন্তু তার মধ্যেও আবার রাশিয়ার সেনাপতিরাই ছিলেন বুদ্ধিহীনতা আর অকর্মণ্যতায় একেবারে অতুলনীয়। রুশ সেনাদের ভালো অস্ত্রশস্ত্র নেই, অনেক সময় তাদের গুলিবারুদ পর্যন্ত থাকতো না, পিছনে কোনো সহায় বা অবলম্বন থাকতো না। অথচ এরা এই রকমই হাজার হাজার লক্ষ লক্ষ লোককে শত্রুর সঙ্গে যুদ্ধ করতে, অর্থাৎ জেনে শুনে নিশ্চিত মৃত্যুর মুখে পাঠিয়ে দিচ্ছিলেন। আর ঠিক সেই সময় পেট্রোগ্রাদ, সেন্ট পিটার্সবার্গ তখন এই নামে পরিচিত হয়েছে এবং অন্যান্য বড় শহরে
ফাটকা ব্যবসায়ীরা প্রচন্ড লাভ আর ঐশ্বর্য হাতিয়ে নিচ্ছে। এই দেশপ্রেমিক ব্যবসায়ী আর লাভান্বেষীরা স্বভাবতই খুব জোর গলায় বলছিল, যুদ্ধ থামানো চলবে না, একেবারে জয়লাভ করে তবেই আমরা নিরস্ত্র হব। যুদ্ধ চিরকাল ধরে চললেই তাদের সুবিধা হতো, সবচেয়ে বেশি তাতে সন্দেহ নেই। কিন্তু সৈন্য, শ্রমিক আর চাষিরা, এদের মধ্য থেকেই সৈন্য নেওয়া হতো, ক্রমে অবসন্ন, ক্ষুধার্ত হয়ে পড়ল। অসন্তোষে তাদের মন ভরে উঠল। যার নিকোলাস ছিলেন অত্যন্ত মূর্খ ব্যক্তি। তিনি আবার চলতেন একেবারেই তার স্ত্রীর অধীন হয়ে। জারিনা অর্থাৎ যার পত্নী নিজেও ঠিক স্বামীরই মতো নির্বোধ, তবে তার ইচ্ছার জোরটা কিছু বেশি ছিল। দুজনে মিলে তাদের চারদিকে একটি ধূর্ত এবং মূর্খের দল গড়ে তুলেছিলেন। এদের সমালোচনা করবার সাহস কারোর ছিল না। ক্রমে অবস্থা চরমে উঠল। গ্রেগরি রাসপুটিন বলে একটা অত্যন্ত পাজি বদমাইশ লোক জারিনার প্রিয় পাত্র হয়ে উঠল। আর জারিনার প্রিয় পাত্র মানেই জারেরও প্রিয় পাত্র হওয়া। রাসপুটিন ছিল একজন গরিব চাষী। রাসপুটিন কথাটার মানে হচ্ছে নোংরা কুকুর। ঘোড়া চুরির অপরাধে একবার ধরাও পড়েছিল সে। তারপর সে ভুল বদলে সাধু সন্ন্যাসী সেজে বসল। সে ব্যবসায়ে অনেক লাভ। ভারতবর্ষের মতো রাশিয়াতেও তখন সন্ন্যাসী হওয়াটা পয়সায়ের একটা সহজ পন্থা ছিল। রাসপুটিন লম্বা চুল রাখলো। চুল যাতে যত বাড়তে লাগলো, তার খ্যাতিও ততই বাড়তে লাগলো। বাড়তে বাড়তে শেষে স্বয়ং সম্রাটের কানেও গিয়ে পৌঁছলো। জার এবং জারিনার একমাত্র পুত্র, তার নাম জারেভিচ, কিছুটা পঙ্গু ছিলেন। রাসপুটিন পাকে চক্রে জারিনার বিশ্বাস জন্মিয়ে দিল রাজপুত্রকে সে আরাম করে দেবে। রাসপুটিনের কপাল খুলে গেল। অল্প দিনের মধ্যেই দেখা গেল জার আর জারিনা তারই ইঙ্গিতে উঠছেন, বসছেন। তারই নির্দেশ মতো রাজ্যের বড় বড় সব পদে লোক নিযুক্ত করা হচ্ছে। রাসপুটিন অত্যন্ত কদর্য জীবন যাপন করত। দারুণ ঘুষ খেত সে, অথচ বহু বছর ধরে রাশিয়াতে সে তার এই কর্তৃত্ব চালাতে লাগলো। এই ব্যাপারে দেশের প্রত্যেকটি মানুষ চটে গেল। নরমপন্থীরা এবং অভিজাতরা পর্যন্ত অসন্তোষ প্রকাশ করতে লাগলেন। একটা প্রাসাদ বিদ্রোহ ঘটাবার অর্থাৎ জোর করে জারকে সরিয়ে দিয়ে অন্য লোককে সিংহাসনে বসানোর কথা পর্যন্ত উঠল। ইতিমধ্যে জার নিকোলাস নিজেকে সেনাবাহিনীর প্রধান সেনাপতি বলে ঘোষণা করেছেন এবং সব যুদ্ধে একটা বিরাট ভণ্ডুল সৃষ্টি করে চলেছেন। 1916 সাল শেষ হবার অল্প কয়েকদিন আগে রাসপুটিন নিহত হলো। তাকে হত্যা করলেন জারেরই পরিবারের এক ব্যক্তি। রাসপুটিনকে ইনি খাবার নিমন্ত্রণ করলেন। সেখানে তাকে বলেন, তুমি আত্মহত্যা করো। রাসপুটিন অস্বীকার করলো। তখন তিনি তাকে গুলি করে মারলেন। রাসপুটিনের হত্যায় দেশের সকল প্রজায় স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু এর দরুন জারের গুপ্ত পুলিশরা আরো বেশি অত্যাচার শুরু করলো। সংকট ক্রমেই বেড়ে উঠল। দেশে খাদ্যের অভাবে দুর্ভিক্ষ হলো। পেট্রোগ্রাডে খাদ্যপ্রার্থী জনতা দাঙ্গা হাঙ্গামা শুরু করলো। তারপর মার্চ মাসের প্রথম দিকে শ্রমিকদের দীর্ঘকালের সঞ্চিত বেদনা অকস্মাৎ স্বতঃস্ফূর্ত বিপ্লবের রূপে আত্মপ্রকাশ করলো। মার্চ মাসের 8 থেকে 12 তারিখ এই 5 দিন ধরে বিপ্লবেরই জয় জয়কার চলল। সে বিপ্লব শুধু প্রাসাদ বিপ্লব নয়, সুশৃঙ্খল সুসংগত বিপ্লবও সে ছিল না। মাথার উপরে বসে কোনো নেতা তার কার্যক্রম বিধিবদ্ধ বা নিয়ন্ত্রিত করে দেননি। এই বিপ্লব যেন জেগে উঠল সমাজের একেবারে পরাকার স্তর থেকে। শ্রমিকদের মধ্যে যারা সকলের নিচে, তাদেরই মধ্য থেকে। অন্ধের মতো পথ হাতে হাতে সে এগিয়ে চলল। তার পথের কোনো নির্দেশ জানা নেই, তাকে পথ দেখিয়ে দেওয়ার মতো কোনো নেতাও নেই। নানাবিধ বিপ্লবী দল ছিল দেশে, বলশেবিকদের স্থানীয় দলও ছিল। এরা কেউই এই বিপ্লবের সম্ভাবনা জানত না। এর আকস্মিক আবির্ভাবে তারাও সকলে বিভ্রান্ত হয়ে পড়ল। কি করে একে চালিয়ে নিতে হবে তাও তাদের জানা ছিল না। দেশের সাধারণ লোকেরা নিজেরাই এই বিপ্লব শুরু করেছে। পেট্রোগ্রাডে অবস্থিত সেনাদল তাদের পক্ষ অবলম্বন করা মাত্রই তাদের সে চেষ্টায় জয়যুক্ত হয়েছে। কিন্তু তবুও এই বিপ্লবী জনসাধারণকে ধ্বংসের নেশায় উন্মত্ত অসংহত জনতা বলে ভুল করলে চলবে না। অতীতকালের কৃষকদের বিদ্রোহ অনেক সময় সেই রূপ গ্রহণ করেছিল। এই মার্চ বিপ্লবের মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে, এর নেতৃত্ব গ্রহণ করেছিল কারখানার শ্রমিক শ্রেণীরা, যাদের বলা হয় প্রোলিটারিয়াট। ইতিহাসে এরকম ঘটনা এই প্রথম। সে সময়ে এই শ্রমিকদের সঙ্গে তেমন বড় নেতা বলতে কেউই ছিলেন না। লেনিন প্রভৃতি নেতারা সকলেই তখন হয় জেলে, না হয় নির্বাসনে। কিন্তু তবুও এদেরই মধ্যে অনেক অজ্ঞাতনামা কর্মী ছিলেন। তারা লেনিনের দলের কাছে শিক্ষা লাভ করেছেন। বহু কারখানাতেই এরকমের লোক ছিল। এইসব অজ্ঞাতনামা কর্মীরা সমগ্র আন্দোলনটিকে খাড়া করে রাখলেন, নির্দিষ্ট পথে একে চালিয়ে নিয়ে চললেন। শিল্পাশ্রয়ী শ্রমিকরা কার্যক্ষেত্রে কতখানি কাণ্ড ঘটিয়ে তুলতে পারে তার যা নমুনা এই ব্যাপারে দেখা গেল, এমন আর কোথাও দেখা যায়নি। রাশিয়াতে অবশ্য অধিকাংশ প্রজাই ছিল কৃষিজীবী। সে কৃষিও আবার চলত একেবারে মধ্যযুগীয় রীতিতে। দেশ হিসেবে রাশিয়াতে আধুনিক শিল্প কারখানা বলতে প্রায় কিছুই ছিল না। যা 2-4টে কারখানা ছিল, তাও ছিল অল্প কয়েকটা শহরের মধ্যে সীমাবদ্ধ। পেট্রোগ্রাডে এইরকম অনেকগুলো কারখানা ছিল, অতএব বহু পরিমাণ শিল্পজীবী শ্রমিকও সেখানে বাস করত। মার্চ মাসে বিপ্লব এরাই ঘটিয়েছিল। পেট্রোগ্রাডের এই শ্রমিকরা
আর শহরে অবস্থিত সেনাদলরা একত্র হয়ে 8ই মার্চ তারিখে বিপ্লবের গুরুগর্জন প্রথম শোনা গেল। এতে অগ্রণী হলো নারীরা। কাপড়ের কারখানার নারী শ্রমিকরা বেরিয়ে এলো, রাস্তায় শোভাযাত্রা করে ঘুরতে লাগলো। পরদিন ধর্মঘট আরো ছড়িয়ে পড়লো। অনেক পুরুষ শ্রমিকও বেরিয়ে এলো সেদিন খাদ্যের দাবি জানিয়ে, এবং স্বৈরতন্ত্র নিপাত যাক এই ধ্বনি করে তারা ঘুরে বেড়াতে লাগলো। এই বিক্ষোভকারী শ্রমিকদের সাহায্য করতে কর্তারা কসাক সৈন্য পাঠিয়ে দিলেন। অতীতে চিরদিনই এই কসাক বাহিনী ছিল যাদের শক্তির প্রধান স্তম্ভ। দেখা গেল কসাকরা লোকদের ধাক্কাধুক্কি দিচ্ছে, কিন্তু গুলি ছুঁড়ছে না। দেখে শ্রমিকরা উল্লসিত হয়ে উঠল। সরকারি পোশাকের আবরণেও কসাকেরা আসলে হচ্ছে তাদেরই বন্ধু। জনসাধারণের উৎসাহ তৎক্ষণাৎ বেড়ে উঠল। কসাকদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে তারা এগিয়ে এলো। পুলিশকে কিন্তু সবাই ঘৃণা করছে, ইট ছুঁড়ে মারছে। তৃতীয় দিন 10ই মার্চ কসাকদের সঙ্গে এই বন্ধুত্ব আরো নিবিড় হয়েছে। গুজব শোনা যাচ্ছে পুলিশরা লোকেদের উপর গুলি ছুঁড়ছিল, কসাকরা নাকি তাদেরই উপর গুলি চালিয়েছে। পুলিশ রাস্তা ছেড়ে সরে গিয়েছে। নারী শ্রমিকরা সৈন্যদের কাছে গিয়ে স্বনির্বন্ধ আহ্বান জানাচ্ছে। সৈন্যরা সঙ্গীন আকাশমুখো করে রেখেছে। তার পরদিন 11ই মার্চ রবিবার শ্রমিকরা এসে শহরের কেন্দ্রস্থলে জমায়েত হচ্ছে। পুলিশরা এই তথ্য লুকিয়ে তাদের উপর গুলি ছুঁড়ছে। কয়েকজন সৈন্য লোকেদের উপর গুলি ছুড়ল। লোকরা সেই সেনাদলের ব্যারাকে গিয়ে হাজির হলো, তাদের নামে নালিশ করলো। তাদের কথায় বিচলিত হয়ে সমস্ত রেজিমেন্ট শুদ্ধ লোক তাদের রক্ষা করতে বেরিয়ে এলো। তাদের চালিয়ে এলো সৈন্য বিভাগের সাধারণ অফিসাররা। এই রেজিমেন্টটিকে গ্রেপ্তার করা হলো, কিন্তু তখন আর করেও লাভ নেই। 12ই মার্চ অন্যান্য রেজিমেন্টও বিদ্রোহী হয়ে উঠলো। রাইফেল আর মেশিন গান নিয়ে সৈন্যরা বেরিয়ে এলো। রাস্তায় প্রচুর গুলিগোলা বর্ষণ হলো সেদিন, কিন্তু কে কাকে মারছে তা স্থির করা কঠিন। তারপর সৈন্যরা আর শ্রমিকরা মিলে জনকতক মন থেকে, অন্যরা ইতিমধ্যে পালিয়ে গেছে, পুলিশকে এবং গুপ্ত বাহিনীর গোয়েন্দাকে গ্রেপ্তার করলো। আগের দিনের রাজনৈতিক বন্দী যারা জেলখানাতে ছিলেন তাদেরও এরা ছেড়ে দিল। পেট্রোগ্রাডে বিপ্লবের জয় হলো। এর কদিন পরেই মস্কোতেও বিপ্লব হলো। গ্রামের লোকেরা বসে বসে নিবিষ্ট মনে দেখতে লাগলো ঘটনার গতি কোন দিকে যায়। ধীরে ধীরে কৃষকরাও এই নতুন ব্যবস্থাকে স্বীকার করে নিল, তবে তেমন উৎসাহ বলে নয়। তাদের পক্ষে দরকারি কথা মাত্র দুটি: জমি পাওয়া আর শান্তিতে বাস করতে পাওয়া। আর যার বিচিত্র ঘটনাপূর্ণ এই কটি দিন তিনি কোথায় ছিলেন, কি করছিলেন? পেট্রোগ্রাডে ছিলেন না, তিনি ছিলেন অতি দূরের একটি ছোট্ট শহরে। সেখান থেকে প্রধান সেনাপতি হিসেবে তার সেনাবাহিনীকে পরিচালনা করবার কথা, কিন্তু তার দিন তখন শেষ হয়ে গেছে। বেশি পাকা ফলের মতোই তিনি টুপ করে ঝরে পড়লেন। কেউ বিশেষ লক্ষ্য করল না। মহান যার, সমগ্র রাশিয়ার একচ্ছত্র সম্রাট, যার ভ্রু ভঙ্গিতে কোটি কোটি মানুষ ভয় কম্পিত হতো, পবিত্র রাশিয়ার পরম পিতা ইতিহাসের আবর্জনা স্তূপের মধ্যে নিশ্চিহ্ন হয়ে তলিয়ে গেলেন। অতি বড় বড় সব বিধান আর রীতিরও সেদিন দিন ফুরিয়ে যায়, ভাগ্য বিমুখ হয় সেদিন তারা কিরকম সহজে ভেঙে পড়ে যায়, সে এক আশ্চর্য ব্যাপার। শ্রমিকদের ধর্মঘট আর পেট্রোগ্রাডের হাঙ্গামা খবর পেয়ে যার হুকুম জারি করেছিলেন সামরিক আইন চালু করা হোক। ভারপ্রাপ্ত সেনাপতি সে আদেশ ঘোষণাও করেছিলেন, তবু শহরে সে ঘোষণা প্রচার করা হয়নি বা লিখিত ইশতেহার দেওয়ালে ছাঁটা হয়নি, কারণ সে কাজ করবার মতো কেউ ছিল না। সরকারি শাসনরাজ্য একেবারেই ভেঙে শতখান হয়ে গিয়েছিল। ব্যাপারখানে কি হচ্ছে যার তখনও কিছুই জানতেন না, তিনি পেট্রোগ্রাডে ফিরে আসবার চেষ্টা করলেন। রেল শ্রমিকরা তার গাড়িখানাকে পথের মধ্যেই আটক করে দিল। জরিনা তখন ছিলেন পেট্রোগ্রাডের উপকণ্ঠের একটি স্থানে, যারকে তিনি একটি টেলিগ্রাম পাঠালেন। টেলিগ্রাম অফিস থেকে সেটি ফেরত এলো। তার উপরে পেন্সিল দিয়ে মন্তব্য লেখা, প্রাপকের ঠিকানা অজ্ঞাত। এই সমস্ত ব্যাপার দেখে রণক্ষেত্রস্থ সেনাপতিরা আর পেট্রোগ্রাডে অবস্থিত উদারপন্থী নেতারা ভয় পেয়ে গেলেন। ভরাডুবি থেকে যেটুকু বাঁচানো যায় তাই লাভ, এই ভরসায় তারা যারকে মিনতি করে পাঠালেন সিংহাসন ত্যাগ করুন। যার তাই করলেন। তার একজন আত্মীয়কে সিংহাসনে উত্তরাধিকারী বলে মনোনীত করে গেলেন। কিন্তু তখন আর জারের আসনে কারো বসবার দিন নেই। 300 বছর স্বৈরতন্ত্রী শাসন চালিয়ে রোমানভ রাজবংশ চিরকালের মতোই রাশিয়ার রঙ্গমঞ্চ থেকে অন্তর্হিত হলেন। অভিজাত সম্প্রদায়, বিভিন্ন ভূস্বামী শ্রেণী, উচ্চতর মধ্যবিত্ত শ্রেণী, এমনকি উদারপন্থী এবং সংস্কারপন্থীরা পর্যন্ত সকলেই শ্রমিকদের এই আকস্মিক জাগরণ দেখে ভয়ে বিহ্বল হয়ে পড়লেন। তাদের বড় ভরসা ছিল সেনাবাহিনী। তারা গিয়ে শ্রমিকদের সঙ্গে যোগ দিয়েছে দেখে তাদের মনে আর তিলমাত্র আশা ভরসা রইল না। তখনও কিন্তু কোন পক্ষের জয় হবে সে সম্বন্ধে তারা ঠিক নিশ্চিত হতে পারছেন না। কে জানে, হয়তো যার রণক্ষেত্র থেকে একটি সেনাবাহিনী নিয়ে এসে আবার হাজির হবেন, তারই সাহায্যে এই বিদ্রোহ দমন করে ফেলবেন। তারা একদিকে শ্রমিকদের ভয় করছেন, আরেকদিকে যারকেও ভয় করছেন। তার উপরে রয়েছে তাদের নিজেদের গা বাঁচাবার অতিরিক্ত ব্যাকুলতা। সমস্ত মিলে তাদের অবস্থা নিদারুণ হয়ে উঠল। ডুমা তখনও আছে। ভূস্বামী শ্রেণী এবং উচ্চতর বুর্জোয়া শ্রেণীর প্রতিনিধি দিয়েই সে গড়া।
শ্রমিকরাও তার উপর কিছু কিছু আস্থা রাখত, কিন্তু এই বিপদে এগিয়ে এসে নেতৃত্ব নেওয়া বা কোনো কিছু করবারই উদ্যম আর তার প্রেসিডেন্ট বা সভ্যেরা দেখালেন না। বসে বসে শুধু ভয়ে কাঁপতে লাগলেন। এখন কি তাদের কর্তব্য স্থির করেই উঠতে পারলেন না। ইতিমধ্যে সোভিয়েত গড়ে উঠল। শ্রমিকদের প্রতিনিধির সঙ্গে এবার সৈন্যদেরও প্রতিনিধি এতে নেওয়া হলো। এই নতুন সোভিয়েত বিশাল টরিড প্রাসাদের একটি বাহু দখল করে বসল। এই প্রাসাদেরই অন্য এক অংশে ডুমার অধিবেশন বসল। শ্রমিক এবং সৈনিকরা জয়লাভ করেছে, তারা এখন উৎসাহে ভরপুর। কিন্তু তারই সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠল, সেই জয় নিয়ে তারা এখন করবে কি? শক্তি তারা অর্জন করেছে, সে শক্তিকে প্রয়োগ করবে কে? সোভিয়েত নিজেই সে কাজ করতে পারে একথা তাদের মনেই হলো না। তারা ধরে নিল বুর্জোয়াদেরই এবার শাসনভার হাতে নেওয়া উচিত। অর্থাৎ সোভিয়েতের প্রেরিত একটি প্রতিনিধি দল ডুমার দরজায় গিয়ে হাজির হলো। তাদের বলতে গেল, এবার আপনারা দেশ শাসন শুরু করুন। ডুমার প্রেসিডেন্ট আর সভ্যরা ভাবলেন এরা তাদের গ্রেপ্তার করতে এসেছে। ক্ষমতার বোঝা বইবার কোন রকম ইচ্ছেই তাদের ছিল না। তার সঙ্গে সঙ্গে যে বিপদের ঝুঁকি আসবে তার নামই তারা ভয়ে জড়সড় হয়ে রয়েছেন। কিন্তু এখন কি বা করা যায়? সোভিয়েতের প্রতিনিধিরা জোর পীড়াপিড়ি করছেন, না বলে তাদের চটাতেও যে ভয় করে। কাজে অত্যন্ত অনিচ্ছা করে নেহাত বিপদে পড়বার ভয়ে ডুমার একটি কমিটি দেশের শাসনভার গ্রহণ করলো। বাইরে থেকে সমস্ত পৃথিবীর লোক মনে করলো ডুমাই বিপ্লবের অধিনায়কত্ব করেছে। কি অপূর্ব একটা হযবরল কাণ্ড! গল্পে পড়লে আমাদের বিশ্বাসী হতো না এরকম ব্যাপার সত্যি হতে পারে, কিন্তু সত্য ঘটনা অনেক সময় কাল্পনিক কাল্পনিক কাহিনীর চেয়েও অনেক বেশি আশ্চর্য হয়ে থাকে। অস্থায়ী শাসন কর্তৃপক্ষ বলে ডুমার কমিটি যাদের নিযুক্ত করলেন, সে দলটি ছিল অত্যন্ত রক্ষণপন্থী। তার প্রধানমন্ত্রী ছিলেন একজন রাজকুমার। সেই প্রাসাদেরই আরেকটি দিকে সোভিয়েত আড্ডা গেড়ে বসে রইল। অস্থায়ী সরকারের কাজকর্মের উপর ক্রমাগত মরলি করতে লাগলো। এই সোভিয়েত নিজে কিন্তু গলাতে নরমপন্থী ছিল। তার মধ্যে বলশেভিক যারা ছিল তাদের সংখ্যা নিতান্তই মুষ্টিমেয়। কাজে দেখা গেল দেশে দুটো কর্তৃপক্ষ একসঙ্গে শাসন করছে, অস্থায়ী সরকার এবং সোভিয়েত। এদের দুইয়েরই পিছনে আবার রয়েছে বিপ্লবী জনসাধারণ। বিপ্লব যে তারাই সম্পূর্ণ করেছে এবং আশা করছে সে বিপ্লব থেকে তাদের খুব বড় ফল লাভ হবে। ক্ষুধার্ত এবং রণক্লান্ত এই জনসাধারণকে একটিমাত্র কথা এই নতুন সরকার বুঝিয়ে দিলেন, জার্মানরা একেবারে পরাজিত না হওয়া পর্যন্ত যুদ্ধ তাদের চালিয়ে যেতেই হবে। তারা শুনে আশ্চর্য হয়ে ভাবলো, এত হাঙ্গামা করে বিপ্লব ঘটালো তারা, যারকে দিল তাড়িয়ে, সে শুধু এরই জন্য? ঠিক এই সময় 17 এপ্রিল তারিখে লেনিন এসে তাদের মধ্যে পৌঁছলেন। যুদ্ধের প্রথম থেকে শুরু করে আগাগোড়ায় লেনিন সুইজারল্যান্ডে ছিলেন। বিপ্লবের কথা শোনা মাত্র তিনি রাশিয়াতে আসবার জন্য ব্যস্ত হয়ে উঠেছিলেন, কিন্তু আসবেন কি করে? ইংরেজ এবং ফরাসিরা তাকে তাদের এলাকার মধ্যে দিয়ে যেতে দেবে না, জার্মান এবং অস্ট্রিয়ানরাও দেবে না। শেষ পর্যন্ত জার্মানরা তাকে একটি রুদ্ধ গাড়িতে করে সুইজারল্যান্ডের সীমান্ত থেকে রুশ সীমান্তে গিয়ে পৌঁছবার অনুমতি দিল। কেন দিল সে তারাই ভালো জানে। তাদের অবশ্যই আশা ছিল লেনিন রাশিয়াতে পৌঁছলে অস্থায়ী সরকারের শক্তি কমে যাবে, সঙ্গে সঙ্গে যুদ্ধের সমর্থক দলেরও শক্তি হ্রাস পাবে। তাদের এই আশা অযৌক্তিক নয়, কারণ লেনিন ছিলেন যুদ্ধের বিরোধী। জার্মানদের তাতে কিছু লাভ হবে বলে তাদের ভরসা ছিল। এই অখ্যাতনামা বিপ্লবী একদিন সমস্ত ইউরোপ আর পৃথিবীতে একটা ভূমিকম্প সৃষ্টি করবেন, একথা সেদিন তাদের স্বপ্নেরও অগোচর ছিল। লেনিনের মনে কোনো সন্দেহ বা সংশয় ছিল না। তার দৃষ্টি অন্তর্ভেদী। জনসাধারণের মনের ভাব কি তা তিনি সহজেই দেখে নিলেন। তার বুদ্ধি তীক্ষ্ণ। সে বুদ্ধির দ্বারা তিনি তার সুচিন্তিত এবং সুগঠিত নীতিকে পরিবর্তনশীল পরিবেশের সাথে খাপ খাইয়ে নিলেন। তার ছিল অদম্য সংকল্প। তার বলে তিনি নিজের জন্য যে পথ স্থির করেছিলেন সেই পথেই অটল হয়ে টিকে রইলেন। তার ফলে অচিরাত যে বিঘ্ন বিপদের সৃষ্টি হবে তার দিকে ভ্রুক্ষেপ মাত্র না করে যেদিন এসে পৌঁছলেন সেই দিনে তিনি বলশেভিক দলকে একটা প্রচন্ড ঝাঁকুনি লাগিয়ে দিলেন। নিষ্ক্রিয় হয়ে বসে আছে বলে তাদের ত্রুটি ধরলেন। এখন তাদের কি কর্তব্য সে সম্বন্ধে জ্বলন্ত ভাষায় তাদের স্পষ্ট নির্দেশ দিলেন। লেনিনের বক্তৃতা ঠিক ছিল বিদ্যুতের স্পর্শের মতো। তাতে ব্যথা লাগে কিন্তু চেতনাও জাগে। তিনি বললেন, কেবল বাক্স অবশ্য হাতুড়ে আমরা নই। জনসাধারণের চেতনাকে উদ্বুদ্ধ করে তারই উপর আমাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের যদি সংখ্যালঘু হয়ে থাকতে হয়, না হয় তাই থাকবো। কিছুক্ষণের মতো নেতার আসন ছেড়ে থাকাও বেশ ভালো জিনিস। সংখ্যালঘু হয়ে থাকতে ভয় করলে আমাদের চলবে না। তার নীতিকে অবলম্বন করে তিনি দৃঢ় হয়ে বসে রইলেন, কিছুতেই আপোষ মীমাংসা করতে রাজি হলেন না। বিপ্লব এতদিন নেতা এবং পথপ্রদর্শক অভাবে লক্ষ্যহীন হয়ে ইতস্তত ভেসে বেড়াচ্ছিল। এবার তার সেই নেতার দর্শন মিলল। কাজের ক্ষণ আসবার সঙ্গে সঙ্গে রাশিয়াতে কাজের মানুষেরও আবির্ভাব হলো। মতবাদের যে প্রভেদ নিয়ে বলশেভিকরা সে সময় মনশেভিক এবং অন্যান্য বিপ্লবী দল থেকে পৃথক হয়েছিলেন, সে প্রভেদ কি? লেনিন এসে পৌঁছাবার আগে স্থানীয় বলশেভিকরা সে একেবারে নিশ্চেষ্ট হয়ে বসেছিল, তারই বা কি কারণ? তারপর নিজের হাতে ক্ষমতা পেয়েও সোভিয়েত তাকে আবার একটা সেকেলে এবং অক্ষণপন্থী ডুমার হাতে তুলে দিল, তাই বা কেন?
এইসব প্রশ্নের বিশদ আলোচনা আমি এখানে করতে পারছি না, কিন্তু 1917 সনে পেট্রোগ্রাডে এবং রাশিয়াতে ঘটনার যে ক্রমান্বিত পরিবর্তন দেখা যাচ্ছিল তাকে বুঝতে হলে এই প্রশ্নগুলোকে একটুখানি নেড়েচেড়ে দেখতেই হবে। মানুষের পরিবর্তন আর প্রগতি সম্বন্ধে কার্ল মার্ক্সের যে মতবাদ তার নাম ইতিহাসের বস্তুতান্ত্রিক ভাষ্য। সমাজ জীবনের প্রাচীন রীতিনীতিগুলো যখন পুরনো অকর্মণ্য হয়ে যায় তখন নতুন রীতিনীতি এসে তার স্থান দখল করে। এই তথ্যটিকে আশ্রয় করে এই মতবাদ তিনি গড়ে তুলেছিলেন। পণ্য উৎপাদনের রীতিনীতি প্রণালীর যেই উন্নতি হলো, সমাজের অর্থনৈতিক এবং রাজনৈতিক সংগঠন ব্যবস্থাও তার সঙ্গে সঙ্গে ক্রমে বদলে তার অনুরূপ হয়ে উঠল। এই ব্যাপারটা ঘটেছে শোষক প্রভু শ্রেণী এবং শোষিত শ্রেণীদের মধ্যে ক্রমাগত শ্রেণী সংগ্রামের মধ্য দিয়ে। যেমন পশ্চিম ইউরোপে প্রাচীনকালের সামর্থ্য শ্রেণী আর নেই, তাদের স্থান দখল করছে বুর্জোয়ারা। ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি প্রভৃতি দেশে এখন অর্থনৈতিক এবং রাজনৈতিক জীবনে তাদেরই প্রভুত্ব। এরাও আবার একদিন মুছে যাবে, এদের জায়গা দখল করবে এসে শ্রমিক শ্রেণী। রাশিয়াতে সামন্ত শ্রেণী তখনও প্রভুত্ব করছে। যে পরিবর্তনের ফলে পশ্চিম ইউরোপে বুর্জোয়াদের প্রাধান্য স্থাপিত হয়েছে, সে পরিবর্তন রাশিয়াতে তখনও ঘটেনি। সুতরাং মার্ক্সবাদীদের মধ্যে অনেকেরই ধারণা ছিল রাশিয়াতেও অবশ্যই সেই বুর্জোয়া এবং পার্লামেন্টীয় রীতির মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে, তবেই একদিন এর শেষ স্তরে শ্রমিকদের প্রজাতন্ত্রে গিয়ে উত্তীর্ণ হতে পারবে। তাদের মতে মাঝখানটার এই স্তরটিকে লাফ মেরে ডিঙিয়ে যাওয়ার কোনো পন্থা নেই। 1917 সনের মার্চ মাসের বিপ্লবের আগে লেনিন নিজেও একটা মধ্যবর্তী নীতির কর্মসূচি রচনা করেছিলেন। তাতে এরূপ নির্দেশ ছিল, কৃষকদের সঙ্গে সহযোগিতা বুর্জোয়াদের সঙ্গে বিরোধ করে নয়, সহযোগিতা করে জার এবং ভূস্বামীদের সঙ্গে সংগ্রাম করতে হবে এবং এইভাবে একটি বুর্জোয়া বিপ্লব ঘটিয়ে তুলতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে বলশেভিক, মেনসেভিক এবং মার্ক্সবাদের মতবাদে বিশ্বাসী অন্যান্য সমস্ত ব্যক্তি সকলেরই মনে এই ধারণাটি বদ্ধমূল ছিল, ইংল্যান্ড ও ফ্রান্সের মতো একটি বুর্জোয়া প্রধান গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা করে নিতেই হবে। শ্রমিকদের প্রতিনিধিদের মধ্যে যারা নেতৃস্থানীয় তারাও একে অপরিহার্য বলেই জানতেন এবং এই জন্য সোভিয়েত শাসন ক্ষমতা নিজের হাতে না রেখে সেটা দুমার হাতে তুলে দিয়েছিল। আমাদের সকলেরই যে দশা মাঝে মাঝে হয়, নিজেদের শ্রেষ্ঠ নীতির এরা একেবারেই অন্ধভক্ত হয়ে পড়েছিলেন। নতুন একটা অবস্থার উদ্ভব হয়েছে, যার জন্য এখন নতুনতর নীতির প্রয়োজন, অন্তত পুরনো নীতিটাকে কিছু বদলে নেওয়া প্রয়োজন, এই কথা তাদের মনেই হয়নি। নেতাদের তুলনায় বরং জনসাধারণের মনেই বিপ্লবের চেতনা ছিল অনেক বেশি। সোভিয়েতের মধ্যে তখন মেনসেভিকরা প্রবল। তারা এতদূর পর্যন্ত বলল, শ্রমিক শ্রেণী যেন সে সময়টাতে কোন রকম সামাজিক সমস্যার কথা না তোলে। তাদের তখন প্রথম কর্তব্য হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা অর্জন করা। বলশেভিকরা বলছে তাদের অবস্থা বুঝে ব্যবস্থা করা হোক। মার্চ মাসের বিপ্লব সফল হলো, কিন্তু তার নেতারা ছিলেন অতি সাবধানী, দ্বিধাগ্রস্ত। লেনিন এসে পৌঁছাবার সঙ্গে সঙ্গে সমস্ত বদলে গেল। দেশে কি অবস্থা দাঁড়িয়েছে তিনি এক নিমেষে বুঝে ফেললেন। খাঁটি নেতার যোগ্য প্রতিভা বলে এই অবস্থা অনুসারে মার্ক্সের নীতিটাকে ঢেলে সাজিয়ে নিলেন। বলেন, লড়াই এবার করতে হবে ধনিক তন্ত্রের বিরুদ্ধে, শাসনভার আয়ত্ত করতে হবে শ্রমিক শ্রেণীর, তাদের সঙ্গে থাকবে অধিকতর দরিদ্র কৃষকরা। বলশেভিকদের আপাত কর্তব্য কি তার ইঙ্গিত মিলল তাদের দলগত ধ্বনিতে। 1. গণতান্ত্রিক প্রজাতন্ত্র স্থাপন করো। 2. সমস্ত ভূ সম্পত্তি রাষ্ট্রের আয়ত্ত করে নাও। 3. শ্রমিকদের কাজের সময় দিনে 8 ঘন্টার অনধিক হোক। এই ধ্বনি কৃষক এবং শ্রমিকদের বুঝিয়ে দিল তারা যে সংগ্রাম চালাচ্ছে তার মধ্যে একটা বাস্তব লক্ষ্য আছে। তাদের পক্ষে সে সংগ্রাম একটা শুধু অস্পষ্ট এবং শূন্যগর্ভ আদর্শ নয়, তাদের সে এনে দেবে জীবন, এনে দেবে আশা। লেনিনের নীতি ছিল বলশেভিকরা শ্রমিকদের মধ্যে অধিকাংশ লোককে নিজের পক্ষে টেনে নেবে এবং এইভাবে সোভিয়েতের কর্তৃত্ব হস্তগত করবে। তারপর সেই সোভিয়েত অস্থায়ী সরকারের হাত থেকে শাসন ক্ষমতা নিজের হাতে নিয়ে নেবে। তখনই আরেকটা বিপ্লব ঘটাবার তিনি পক্ষপাতী ছিলেন না। তিনি জোর দিয়ে বলেন, অস্থায়ী সরকারকে উচ্ছেদ করবার সময় যখন আসবে তার আগেই শ্রমিকদের এবং সোভিয়েতের মধ্যে বলশেভিকদের সংখ্যা গৌরব অর্জন করে নিতে হবে। এই সরকারের সঙ্গে যারা সহযোগিতা করতে চাইছিলেন তিনি তাদের উপর অত্যন্ত বিরূপ ছিলেন। তিনি বলতেন সেটা বিপ্লবের প্রতি বিশ্বাসঘাতকতা। সময় আসবার আগেই যারা হুড়মুড় করে এই সরকারকে ভেঙে দেবার জন্য অধীর হয়ে উঠেছিলেন তাদের প্রতিও তিনি সমানই বিরাগ প্রকাশ করলেন। বললেন, কাজের সময় বলে যেটাকে আমি জানি সেটা বামপন্থায় অল্প একটুখানি বেশি দূর চলে যাওয়ার সময় নয়। আমরা সেটাকে সবচেয়ে বড় অপরাধ বলেই মনে করি, তার নাম হচ্ছে শৃঙ্খলা ভাঙা। এমনি করে শান্ত অথচ অনমনীয় গতিতে এই অদ্ভুত মানুষটি তার বিধি নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে চলেন। ঈশ্বরের একটি অলঙ্ঘ বিধানের অমোঘ প্রতিপালক তিনি। তাকে বাইরে থেকে দেখায় বরফের চাঙড়ের মতো, তার হৃদয়ের মধ্যে আগুনের জ্বলন্ত কুণ্ড। চিঠি 151, 9 এপ্রিল 1933। বলশেভিকদের ক্ষমতা লাভ। বিপ্লবের সময়
ইতিহাস যেন খুব বড় লম্বা পা ফেলে হাঁটে। বাইরের জগতে অত্যন্ত দ্রুত পরিবর্তন ঘটতে থাকে, জনসাধারণের মনে পরিবর্তন আসে তার চেয়েও বেশি। পুঁথিপত্রের শিক্ষা লাভের সুযোগ যাদের বেশি দূর নয়, কাজেই বই পড়ে বেশি কিছু তারা শেখেও না। তাছাড়া বইয়ে সত্য কথা শেখায় যতটুকু, গোপন করে তার চেয়ে অনেক বেশি গোপন করে। জনসাধারণের শিক্ষা হয় অভিজ্ঞতার মধ্য দিয়ে। সে শিক্ষা অর্জন করা কঠিন, কিন্তু সেই শিক্ষাই অধিকতর সত্য। বিপ্লবের সময় দেশের শাসন ক্ষমতা নিয়ে এবার জীবন ও মৃত্যু পণ করে লড়াই চলতে থাকে। সাধারণত যে ভণ্ডামির মুখোশ পরে মানুষরা তাদের সত্যকার মনোবৃত্তিকে গোপন করে রাখে, সে মুখোশ যাই খোলে, তার পিছন থেকে বেরিয়ে পড়ে বাস্তব সত্য। গোটা সমাজের ভিত্তিমূলে যে দাঁড়িয়ে আছে সেই বাস্তব সত্য। রাশিয়াতে 1917 সনটি ছিল এমনি একটি জরুরি সন্ধিক্ষণ। জনসাধারণ, বিশেষ করে শহর অঞ্চলের শিল্পজীবী শ্রমিকরা, যারা বিপ্লবের একেবারে মধ্যকার মানুষ, তারা বাস্তব ঘটনাচক্র থেকেই তাদের জীবনের শিক্ষা গ্রহণ করলো। প্রায় দিনকের দিন তাদের জ্ঞান আর মতামত বদলে যেতে লাগলো। স্থায়িত্ব বা ভারসাম্য বলে কোথাও কিছু সেদিন ছিল না। মানুষের জীবনে লেগেছে গতির স্পন্দন, লেগেছে পরিবর্তনের হাওয়া। লোকেরা আর শ্রেণীরা যে যেদিকে পারে টানাটানি আর ঠেলাঠেলি করে বেড়াচ্ছে। তখনও অনেক লোক আশা করেছে যাদের রাজত্ব আবার ফিরে আসবে, তাকে ফিরিয়ে আনবার জন্য অনেক ষড়যন্ত্র করছে, কিন্তু তেমন কোনো উল্লেখযোগ্য দল এর পিছনে ছিল না। তাই এদের কথা আমরা বাদ দিয়ে যেতে পারি। বিরোধ প্রধানত বাঁধল অস্থায়ী সরকার আর সোভিয়েতের মধ্যে, যদিও তখনও সোভিয়েতের মধ্যে অধিকাংশ লোকই সে সরকারের সঙ্গে সহযোগিতা এবং আপোষের পক্ষপাতী। এই আপোষকামীদের ভয় ছিল পাচ্ছে শাসনভার এবং রাষ্ট্র ক্ষমতার বোঝা তাদের ঘাড়ে এসে চাপে। সরকারের পরিত্যক্ত জায়গা দখল করবে কে? আমরা, কিন্তু আমাদের হাত যে কাঁপে। সোভিয়েতের একজন সভ্য তার বক্তৃতায় এই উক্তি করেছিলেন। এরকম উক্তি শুনতে আমরাও অভ্যস্ত আছি। ভারতবর্ষেও কম্পিত বাহু এবং ভীরু হৃদয় বহু ব্যক্তির মুখে এরকম উক্তি আমরা বহুবার শুনেছি, কিন্তু তাই বলে সময় যেদিন সত্যি আসে, সবল বাহু আর সাহসী হৃদয়ের অভাব হয় না সেদিন। অস্থায়ী সরকার আর সোভিয়েতের মধ্যে বিরোধ না বাঁধে দুই পক্ষেরই আপোষকামীরা সেজন্য অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু সে বিরোধ না বেঁধে পারেই না। সরকারের অভিপ্রায় ছিল যুদ্ধ চালিয়ে তারা মৃত্যুপক্ষকে খুশি রাখবে। রাশিয়ার ধনী শ্রেণীর খুশি রাখবে, তাদের যা কিছু সম্পত্তি আছে সমস্ত যথাসম্ভব রক্ষা করে দিয়ে। জনসাধারণের সঙ্গে সোভিয়েতের সম্পর্ক বেশি নিবিড় ছিল। জনসাধারণ শান্তি চায়, কৃষকদের জন্য জমি চায়, শ্রমিকরাও দিনে 8 ঘন্টার অনধিক কাজ প্রভৃতি অনেক ব্যবস্থা চায়। এইসব সোভিয়েত টের পাচ্ছিল। অতএব দেখা গেল সোভিয়েতের চাপে পড়ে সরকার বিহ্বল হয়ে গেছে, আবার সোভিয়েত নিজেও জনসাধারণের চাপে পড়ে বিহ্বল হয়ে পড়লো, কারণ এইসব দল আর নেতাদের তুলনায় জনসাধারণের মধ্যেই বিপ্লবের চেতনা অনেক বেশি জড়ালো ছিল। সরকারকে টেনে সোভিয়েতের সঙ্গে আরো একটু খাপ খাইয়ে নেবার চেষ্টা করা হলো। কেরেনস্কি নামক একজন প্রগতিবাদী আইনজীবী এবং সুবক্তা সরকারের মধ্যে প্রধান ব্যক্তি হয়ে ওঠেন। অনেক চেষ্টার পরে তিনি একটি সর্বদলীয় সংগঠন সরকার গঠন করলেন। সোভিয়েতের মধ্যে সংখ্যাগুরু দল ছিল মেনসেভিকরা, তাদেরও কয়েকজন প্রতিনিধি এই সরকারে এসে যোগ দিলেন। জার্মানির বিরুদ্ধে একটা অভিযান করে ইংল্যান্ড আর ফ্রান্সকে প্রসন্ন করতেও কেরেনস্কি অনেক চেষ্টা করলেন। সে অভিযান ব্যর্থ হলো। সেনাবাহিনী বা জনসাধারণের আর যুদ্ধ করবার আগ্রহ ছিল না। ইতিমধ্যে পেট্রোগ্রাডে নিখিল রাশিয়ার সোভিয়েত কংগ্রেসের অনেক অধিবেশন হলো। প্রত্যেক অধিবেশনে পূর্ববারের চেয়ে বেশি চরমপন্থী মতামত প্রকাশ পেল। ক্রমে বেশি সংখ্যক বলশেভিক এই কংগ্রেসের সভ্য নির্বাচিত হতে লাগলো। মেনসেভিক আর সোশ্যাল রেভলিউশনারি সমাজ বিপ্লবী কৃষকদের দল, এই দুটি দলই এতদিন প্রবল ছিল, তাদের সংখ্যা গৌরব ক্রমে হ্রাস পেয়ে এলো। বিশেষ করে পেট্রোগ্রাডের শ্রমিকদের মধ্যে বলশেভিকদের প্রভাব খুব বেড়ে উঠলো। দেশের সর্বত্র তখন বহু সোভিয়েত গড়ে উঠছে। সরকারের কোনো হুকুমই তারা মানতে রাজি নয় যদি না তাতে সোভিয়েতের স্বাক্ষর থাকে। রাশিয়াতে কোনো বলশালী মধ্যবিত্ত শ্রেণী ছিল না। অস্থায়ী সরকার এত দুর্বল হবার সেও একটা বড় কারণ। রাজধানীতে যখন শাসন ক্ষমতা নিয়ে এই কারাকারি চলেছে, কৃষকরাও ওদিকে নিজেদের ব্যবস্থা নিজেরাই করতে শুরু করলো। আগে বলেছি, মার্চ মাসের বিপ্লব নিয়ে এই কৃষকরা তেমন উচ্ছ্বসিত হয়ে ওঠেনি, আবার এর বিরোধীও তারা ছিল না। তারা শুধু অপেক্ষা করেছিল দেখছিল জল কোন দিকে গড়ায়। কিন্তু বড় বড় ভূস্বামী আর জমিদারদের ভয় ধরলো, তাদের জমি বুঝে এবার কেড়ে নেওয়া হবে। এই ভয়ে তারা এদের জমিকে ছোট ছোট খণ্ডে বিভক্ত করে বহু নকল মালিকের হাতে ছড়িয়ে দিলেন, যেন তারা জমিটিকে বেনামিতে তাদেরই জন্য বজায় রাখে। অনেক জমি বিদেশিদের হাতেও তুলে দিলেন তারা। এমনি করে তারা নিজেদের ভূ সম্পত্তি টিকিয়ে রাখতে চেষ্টা করলেন। কৃষকদের এটা মোটেই পছন্দ হলো না। তারা সরকারকে অনুরোধ জানালো আইন করে সমস্ত রকমের জমি বিক্রি বন্ধ করে দেওয়া হোক। সরকার ইতস্তত করতে লাগলেন। এই অবস্থায় কি করা যায়? তারা তো কোনো পক্ষকেই চটাতে চান না।
কৃষকরা তখন নিজেরাই যা করবার করতে লেগে গেল। এপ্রিল মাসেই অনেক জায়গাতে তারা ভূস্বামীদের গ্রেপ্তার করলো, তাদের জমি দখল করে নিজেদের মধ্যে ভাগ করে নিল। এই ব্যাপারে প্রধান অংশগ্রহণ করলো রণক্ষেত্র থেকে প্রত্যাগত সৈনিকরা, যারা সকলেই কৃষক শ্রেণীর লোক। এই আন্দোলন বাড়তে লাগলো, ক্রমে একেবারে ব্যাপকভাবেই জমি দখল করা হতে লাগলো। জুন মাস নাগাদ দেখা গেল সাইবেরিয়ার স্টেপ অঞ্চলে পর্যন্ত এর ধাক্কা গিয়ে পৌঁছেছে। সাইবেরিয়াতে কোনো বড় জমিদার ছিল না, কাজে সেখানে কৃষকরা দখল করে বসলো যত গির্জা আর মঠের জমি। এটা লক্ষ্য করো, এই যে বড় বড় জমিদারিগুলো কেড়ে নেওয়া হলো, এটা কিন্তু করছে সম্পূর্ণভাবে কৃষকরা একেবারে নিজের উদ্যমে। বলশেভিক বিপ্লব এসেছে এরও অনেক মাস পরে। লেনিনের ইচ্ছে ছিল সমস্ত জমি অবিলম্বে কৃষকদের হাতে তুলে দেওয়া হবে, কিন্তু সুশৃঙ্খল প্রণালীতে। যেখানে যেমন খুশি বিশৃঙ্খল ভাবে জমি দখল করার তিনি ছিলেন সম্পূর্ণ বিরোধী। এর বহুদিন পরে বলশেভিকরা শাসন ক্ষমতা হস্তগত করলো। রাশিয়ার সমস্ত জমি তার আগেই কৃষকরা মালিকানা সম্পত্তিতে পরিণত হয়ে গেছে কৃষকের। লেনিন প্রত্যাবর্তনের ঠিক 1 মাস পরে আরেকজন প্রসিদ্ধ নির্বাসিত নেতা পেট্রোগ্রাডে এসে পৌঁছলেন। তিনি হচ্ছেন ট্রটস্কি। তিনি ফিরে এলেন নিউ ইয়র্ক থেকে। পথের মধ্যে আবার ব্রিটিশরা তাকে আটক করেছিল। ট্রটস্কি পুরনো বলশেভিক দলের লোক ছিলেন না, তখন তিনি মেনশেভিকও নন, কিন্তু অল্পদিনের মধ্যে তিনি লেনিনের পক্ষে যোগ দিলেন। পেট্রোগ্রাড সোভিয়েটের সবচেয়ে প্রধান ব্যক্তি হয়ে ওঠেন। ট্রটস্কি ছিলেন অতি চমৎকার বক্তা, খুব ভালো লেখক এবং ঠিক একটা ইলেকট্রিক ব্যাটারির মতো প্রাণ শক্তিতে ভরপুর। তাকে দলে পেয়ে লেনিনের শক্তি অত্যন্ত বেড়ে গেল। ট্রটস্কি একটি আত্মজীবনী লিখেছিলেন, তার নাম আমার জীবন। এই বই থেকে একটি দীর্ঘ উক্তি আমি এখানে উদ্ধৃত করে দিচ্ছি। মডার্ন সার্কাস নামক একটি গৃহে তিনি বহু সভায় বক্তৃতা করেছিলেন। এতে তারই একটি বর্ণনা তিনি দিয়েছেন। এটা যে শুধু একটা সুন্দর রচনা তাই নয়, 1917 সনে সে অদ্ভুত বিপ্লবের দিনে পেট্রোগ্রাডের অবস্থা কি ছিল তারও একটি অত্যন্ত স্পষ্ট এবং জীবন্ত চিত্র তার এই লেখা থেকে আমরা পাচ্ছি। নিঃশ্বাসে এবং প্রতীক্ষায় গৃহের বায়ু ভারাক্রান্ত। সে বায়ুমণ্ডল চিৎকারে এবং হর্ষধ্বনিতে একেবারে ফেটে পড়ত। মডার্ন সার্কাসের শ্রোতাদের এই ছিল বিশেষত্ব। আমার উপরে আমার চারপাশে অসংখ্য মানুষ বাহুতে বাহুতে বক্ষে বক্ষে মাথায় মাথায় ঠেলাঠেলি করে দাঁড়িয়েছে। আমি বক্তৃতা করতাম অসংখ্য মানব দেহের মধ্যবর্তী একটি উষ্ণ গহ্বরের মধ্যে দাঁড়িয়ে। যখন একটুখানি হস্ত প্রসারণ করি, সে হাত কারো না কারো অঙ্গ স্পর্শ করে। উত্তরে সে ব্যক্তি যেন কৃতজ্ঞ বিহ্বল হয়ে নড়ে ওঠে। দেখে বুঝি আমার বক্তৃতার সাফল্য নিয়ে দুশ্চিন্তার কোনো হেতু নেই। বক্তৃতা আমার এখন বন্ধ করলে চলবে না, শুধু বলেই যেতে হবে। উচ্ছ্বসিত জনতার সেই সান্নিধ্য যে বৈদ্যুতিক চেতনা সঞ্চার করে, তার আকর্ষণ রোধ করার সাধ্য কোনো বক্তারই নেই, তিনি যতই শান্ত অবসন্ন হন না কেন। তারা জানতে চায়, বুঝতে চায়, পথের নির্দেশ পেতে চায়। একের সময় মনে হতো যেন এই জনতার উগ্র অনুসন্ধিৎসার স্পর্শ আমি আমার মুখের উপরে অনুভব করছি। জনতার সমস্ত মানুষ যেন একাগ্রতার নিবিড়তায় মিলে একটি দেহে পরিণত হয়েছে। এই অবস্থায় আগে থেকে যে সমস্ত যুক্তি এবং বাক্য ভেবে রেখেছি, আমার মনের ব্যাকুল আবেগের চাপে তা ভেঙে বিলুপ্ত হয়ে যেত। তার পরিবর্তে নতুন নতুন কথা, নতুন যুক্তি, নতুন যেন আমার অবচেতন মনের তলদের সাথে সুশৃঙ্খল ভাবে বার হয়ে আসতো। সে কথা বক্তার পক্ষে একেবারে অপ্রত্যাশিত, অথচ শ্রোতাদের পক্ষে তারই প্রয়োজন ছিল। এই অবস্থায় আমার মনে হতো যেন আমি নিজেই বাইরে দাঁড়িয়ে বক্তার কথা শুনছি, তার চিন্তাধারার সঙ্গে তাল মিলিয়ে চলতে চেষ্টা করছি। ভয় হতো যেন আমার সচেতন যুক্তি স্পর্শ লাগলে তিনি নিদ্রা যোগে ভ্রমণকারীর মতো অতর্কিতে চমকে ছাদের কিনারা থেকে পড়ে যাবেন। এই ছিল মডার্ন সার্কাসের সভারূপ। এর আকৃতি প্রকৃতি এরই নিজস্ব বস্তু, উৎসাহে জ্বলন্ত, বেদনায় কোমল, উদ্দীপনায় উদ্দীপ্ত। শিশুরা নিশ্চিত মনে মাতাদের বক্ষলগ্ন হয়ে দুগ্ধ পান করছে। সে মাতাদের কণ্ঠে তখন অনুমোদন বা ভয় প্রদর্শনের চিৎকার ধ্বনিত হচ্ছে। সমস্ত জনতাটারই রূপ এই ছিল। ক্ষুধার্ত শিশু সে শুষ্ক পিপাসিত অষ্ট বিপ্লবের স্তন বৃদ্ধে সংলগ্ন দুগ্ধ পান করছে। সে শিশু কিন্তু অতি দ্রুত বেগে বড় হয়ে উঠল। এইভাবে পেট্রোগ্রাডে এবং রাশিয়ার অন্যান্য শহরে ও গ্রামে বিপ্লবের নাটক অভিনীত হয়ে চলল। সে নাটকের দৃশ্যপটে ঘন ঘন পরিবর্তন হচ্ছে। সর্বত্র দেখা গেল যুদ্ধের দরুন যে নিদারুণ চাপ দেশের উপর পড়েছিল, তার ফলে আর্থিক ব্যবস্থার উপর একটা বিরাট ভাঙন আসন্ন হয়ে উঠছে। অথচ তখনও ব্যবসাদাররা তাদের যুদ্ধের বাজারের লাভ ঠিকই গুছিয়ে নিচ্ছে। কারখানা এবং সোভিয়েতগুলিতে বলশেভিকদের শক্তি এবং প্রভাব ক্রমেই বেড়ে চলল। দেখে শুনে কেরেনস্কি ভয় পেলেন। স্থির করেন এদের দমন করতে হবে। প্রথমটা লেনিনের নামে কুৎসা প্রচারের একটা চেষ্টা করা হলো। বলা হলো তিনি জার্মানির গুপ্তচর, রাশিয়ার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যই জার্মানি তাকে পাঠিয়েছে। সুইজারল্যান্ড থেকে তিনি কি জার্মানির মধ্য দিয়েই রাশিয়ায় আসেননি? জার্মান কর্তৃপক্ষের সাহায্য না থাকলে এলেন কি করে?
মধ্যবিত্ত শ্রেণীরা লেনিনের উপর অত্যন্ত বিরূপ হয়ে উঠল। তারা তাকে দেশদ্রোহী বলেই বুঝে নিল। লেনিনকে গ্রেফতার করবার জন্য পরোয়ানা বার করলেন কেরেন্সকি। লেনিন বিপ্লবী বলে নয়, জার্মানির সহায়ক দেশদ্রোহী বলে। লেনিনের খুবই ইচ্ছে ছিল তার সত্যি একটা বিচার হোক, সেখানে দাঁড়িয়ে তিনি তার নামে যে অভিযোগ মিথ্যা প্রমাণ করবেন, কিন্তু তার সহকর্মীরা তাতে রাজি হলেন না। তাদের পেড়াপেড়িতে পড়ে লেনিন আত্মগোপন করলেন। ট্রটস্কিকে গ্রেফতার করা হলো, কিন্তু পরে পেট্রোগ্রাড সোভিয়েতের নির্বন্ধে পড়ে আবার তাকে ছেড়ে দেওয়া হলো। বলশেভিক দলের আরো অনেকে গ্রেফতার হলেন। তাদের সংবাদপত্রগুলো জোর করে বন্ধ করে দেওয়া হলো। বলশেভিকদের পক্ষপাতী বলে যাদের উপর সন্দেহ হলো, সেই শ্রমিকদের অস্ত্রশস্ত্র কেড়ে নেওয়া হলো। এই শ্রমিকদের মনের ভাব ক্রমেই বেশি উগ্র এবং অস্থায়ী সরকারের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হয়ে উঠল। বারবার এরা সে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ জানিয়ে বড় বড় শোভাযাত্রা ইত্যাদি বার করছিল। কিছু দিনের মতো একটা ছেদ পড়লো। সেই ফাঁকে শিল্প বিরোধী দল মাথা তুলে দাঁড়ালো, বিপ্লব বিরোধী দল মাথা তুলে দাঁড়ালো। কর্নিলভ নামক একজন বৃদ্ধ সেনাপতি একটি সেনাবাহিনী নিয়ে রাজধানীর দিকে যাত্রা করলেন। তার উদ্দেশ্য অস্থায়ী সরকার শুদ্ধ সমস্ত বিপ্লবীকেই তিনি ধ্বংস করে দেবেন। কিন্তু শহরের কাছে পৌঁছে দেখলেন তার সমস্ত সৈন্য হাওয়া হয়ে উড়ে গেছে। বিপ্লবের পক্ষে গিয়ে যোগ দিয়েছে তারা। ঘটনার স্রোত তখন দ্রুত বেগে বয়ে চলেছে। সোভিয়েত ক্রমে সরকারের একটি নির্দিষ্ট প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে, বিশিষ্ট প্রতিদ্বন্দ্বী। অনেক সময় সরকারের আদেশ পর্যন্ত সে নাকচ করে দিচ্ছে বা তার উল্টো আদেশ জারি করছে। তখন স্মলনি ইনস্টিটিউটের বাড়িটাই হয়েছে সোভিয়েতের দপ্তরখানা। পেট্রোগ্রাডের বিপ্লবও সেখান থেকেই চালানো হচ্ছে। এই স্মলনি ইনস্টিটিউট ছিল অভিজাত বংশের মেয়েদের জন্য একটা বেসরকারি বিদ্যালয়। লেনিন পেট্রোগ্রাডের উপকণ্ঠে এসে পৌঁছলেন। বলশেভিকরা স্থির করলো অস্থায়ী সরকারের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার সময় এবার এসেছে। এই বিদ্রোহের সমস্ত বন্দোবস্ত করবার ভার দেওয়া হলো ট্রটস্কিকে। কোন কোন মর্মস্থল দখল করে নিতে হবে, কখন নিতে হবে ইত্যাদি সমস্ত পরিকল্পনায় অতি যত্নে ছক কেটে কেটে স্থির করা হলো। 7ই নভেম্বরকে বিদ্রোহীর দিন বলে ধার্য করা হলো। সেই দিন রাশিয়ার সমস্ত সোভিয়েতের একটি যুক্ত অধিবেশন হবার কথা ছিল। লেনিন এই দিনটিকে স্থির করলেন। যে যুক্তি দেখালেন তিনি সেটা চমৎকার। তিনি নাকি বলেছেন 6ই নভেম্বর করতে গেলে বেশি তাড়াতাড়ি হয়ে যাবে। বিদ্রোহ করতে হলে সমস্ত রাশিয়াকে একত্র ধরেই করতে হবে। 6 তারিখে কংগ্রেসের সমস্ত প্রতিনিধিরা এসে পৌঁছবেন না। আবার 8ই করতে গেলে খুব বেশি দেরি হয়ে যাবে। সেদিন দেখা যাবে কংগ্রেস রীতিমতো সুশৃঙ্খল হয়ে অধিবেশন শুরু করেছে, কিন্তু এইরকম খুব বৃহৎ একটা জনসংখ্যার পক্ষে দ্রুত একটা নিশ্চিত কাজ করা সহজ কর নয়। অতএব আমাদের কাজ উদ্ধার করতে হবে 7 তারিখে। কংগ্রেসের সভ্যরা সেই দিনই এসে মাত্র একত্র হবেন। আমরা তাদের গিয়ে বলবো এই যে ক্ষমতা হস্তগত করেছি, তখন একে নিয়ে কি করবে তোমরা তাই বলো। এখন এই ছিল সেই তীক্ষ্ণ বুদ্ধি কুশলী বিপ্লবীর যুক্তি। তিনি খুব ভালো করেই জানতেন বাইরের দৃষ্টিতে যেসব ঘটনা অতি তুচ্ছ, অনেক সময় তারই উপর বিপ্লবের সাফল্য অসাফল্য নির্ভর করে। বলশেভিকদের ক্ষমতা দখল করবার দিন বলে 7ই নভেম্বর তারিখটি লেনিন স্থির করে দিয়েছিলেন, এই কথাটি আমাদের বলেছেন আমেরিকার সাংবাদিক রিড। ইনি সে সময় পেট্রোগ্রাডে ছিলেন, কিন্তু অন্য যারা সেখানে উপস্থিত ছিলেন তারা অনেকে কথা স্বীকার করেন না। লেনিন তখন আত্মগোপন করে রয়েছেন। তার ভয় ছিল অন্যান্য বলশেভিক নেতারা হয়তো অবস্থা বুঝে ব্যবস্থা করবো বলে বসে থাকবেন এবং ঠিক ক্ষণটি এসেও নষ্ট হয়ে যাবে। তাই তিনি সারাক্ষণ তাদের তাড়া দিচ্ছিলেন, কাজে নেমে পড়ো। 7 তারিখে অবস্থা অনুকূল হয়ে উঠল এবং তাই দেখে সেই দিনই এরা কাজ সম্পন্ন করে ফেলেন। টিকা সমাপ্ত। 7ই নভেম্বর এলো। সোভিয়েতের সৈন্যরা গিয়ে সরকারি বাড়িঘর দখল করলো, বিশেষ করে টেলিগ্রাফ অফিস, টেলিফোন এক্সচেঞ্জ, সরকারি ব্যাংক ইত্যাদি স্থানগুলি। এদেরকেও বাধাই দিল না। একজন ব্রিটিশ চর এর সম্বন্ধে যে সরকারি বিবরণ ইংল্যান্ডে পাঠালেন তাতে তিনি এর বর্ণনা দিলেন এই বলে, অস্থায়ী সরকার শুধু শূন্য মিলিয়ে গেল। নতুন সরকারের বড় কর্তা হলেন লেনিন, তিনি এর প্রেসিডেন্ট, আর ট্রটস্কি এর পররাষ্ট্র সচিব। পরদিন 8ই নভেম্বর লেনিন স্মলনি ইনস্টিটিউটে সোভিয়েত কংগ্রেসের অধিবেশনে এসে উপস্থিত হলেন। তখন সন্ধ্যাবেলা। কংগ্রেস বিপুল কোলাহল করে তার নেতাকে অভ্যর্থনা করল। রিড নামক একজন আমেরিকান সাংবাদিক সেদিন উপস্থিত ছিলেন। বক্তৃতা মঞ্চে গিয়ে উঠবার সময় মহাত্মা লেনিনকে কেমন দেখাচ্ছিল তা তিনি এরকম বর্ণনা দিয়েছেন। মেয়েতে জোয়ান চেহারা, কাঁধের উপর একটা মস্ত বড় মাথা বসানো, ছোট ছোট চক্ষু, ঈষৎ চ্যাপ্টা নাক, বিস্তৃত প্রসন্ন মুখ, ভারী চিবুক, মুখ আপাতত কামানো, কিন্তু এর মধ্যে আবার দাড়ি গজাতে শুরু করেছে। অতীতকালে এবং পরবর্তীকালে
তার সে দাড়ি সকলেরই পরিচিত ছিল। ঢোলাঢালা বেমানান পোশাক, ট্রাউজারটা অত্যাধিক বড়। অজ্ঞ জনসাধারণ মুগ্ধ হতে পারে এমন চমকপ্রদ কিছুই তার আকৃতিতে নেই। আশ্চর্য একজন জনপ্রিয় নেতা। তিনি নেতা হয়েছেন শুদ্ধ তার বুদ্ধির জোরে। তার মধ্যে কোথাও রূপের দীপ্তি নেই, রসিকতার লেশমাত্র নেই, অপরের সঙ্গে আপোষ করে চলবার প্রবৃত্তি নেই, কারো অন্তরঙ্গ বন্ধু হবার মতন অভ্যাস নেই, দৃষ্টি আকর্ষণ করতে পারে এমন কোন ব্যক্তিগত অভ্যাস বা বাতিকও নেই। কিন্তু তার আছে অত্যন্ত গভীর তত্ত্বকে অতি সহজ ভাষায় ব্যাখ্যা করবার ক্ষমতা, আছে যে কোনো বাস্তব অবস্থার স্বরূপ বিশ্লেষণ করবার ক্ষমতা, আর ছিল অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি। সঙ্গে সঙ্গে সে বুদ্ধিকে পরিচালনা করার জন্য দুরন্ত সাহস, দুঃসাহস। একই বছরের মধ্যে দ্বিতীয়বার বিপ্লব সফল হলো। এই দ্বিতীয় বিপ্লবটা তখন পর্যন্ত আশ্চর্য রকম বিনা হাঙ্গামায় সম্পন্ন হয়েছে। শাসন শক্তি হস্তান্তরিত হয়েছে, কিন্তু সেজন্য রক্তপাতের প্রায় প্রয়োজনই হয়নি। বরং মার্চের বিপ্লবে অনেক বেশি যুদ্ধ, অনেক বেশি নরহত্যা করতে হয়েছিল। মার্চের বিপ্লব ছিল স্বতঃস্ফূর্ত এবং অসংযত। নভেম্বরের বিপ্লব করা হলো সযত্নে রচিত পরিকল্পনা অনুসারে। দরিদ্রতম শ্রেণীদের, বিশেষ করে শিল্পজীবী শ্রমিকদের প্রতিনিধিরাই একটি দেশের কর্তৃত্বভার আয়ত্ত করে বসলো পৃথিবীর ইতিহাসে এমন আর কখনো হয়নি। কিন্তু তাই বলে সিদ্ধি লাভ তাদের পক্ষে খুব সহজই হলো না। চারদিকে ঝড়ের মেঘে ভরে উঠেছিল। সেই ঝড় একেবারে দুর্দান্ত আক্রোশে তাদের উপরে এসে ভেঙে পড়ল। লেনিন এবং তার নবসৃষ্ট বলশেভিক সরকারের সামনে তখন অবস্থাটা কি দাঁড়িয়েছে দেখা যায়। জার্মান যুদ্ধ তখনও চলছে, যদিও রাশিয়ার সেনাবাহিনী তখন একেবারেই বিধ্বস্ত। জার্মানির সঙ্গে সে আরো যুদ্ধ করবে এমন সম্ভাবনা নেই। দেশের সর্বত্র বিশৃঙ্খলা, ইতস্তত বিচ্ছিন্ন সেনাদল এবং গুন্ডা ডাকাতের দল যা খুশি তাই করে বেড়াচ্ছে। ব্যবসা বাণিজ্য ইত্যাদি একেবারেই ভেঙে পড়েছে। দেশে খাদ্য নেই, লোকেরা অনাহারে পীড়িত। লেনিনের চারপাশে ঘিরে দাঁড়ায় আছে প্রাচীন যুগের প্রতিনিধিরা। তারা বিপ্লবকে ভেঙে নষ্ট করতে উদ্যত। রাষ্ট্রের সংগঠন ব্যবস্থা তখনও ধনিকতন্ত্রী। অর্থাৎ পুরনো সরকারি কর্মচারী যারা আছে তাদের প্রায় কেউই এই নতুন সরকারের সঙ্গে সহযোগিতা করতে রাজি নয়। ব্যাংকরা একে টাকা দিচ্ছে না। টেলিগ্রাফ অফিসের কর্মচারীরা পর্যন্ত এদের টেলিগ্রাম পাঠাতে রাজি হয় না। অত্যন্ত কঠিন অবস্থা। এতে অতি বড় সাহসী লোকের ভয় ধরে যায়। লেনিন এবং তার সহকর্মীরা কিন্তু ভয় পেলেন না, কাজে লেগে গেলেন। তাদের প্রথম চিন্তা হলো জার্মানির সঙ্গে শান্তি স্থাপন করতে হবে। একটু দেরি না করে তারা যুদ্ধবিরতির ব্যবস্থা করে ফেলেন। ব্রেস্ট লিটভস্ক শহরে দুই দেশের প্রতিনিধিদের আলোচনা সভা বসল। জার্মানরা ভালো করে জানতো বলশেভিকদের আর যুদ্ধ করবার শক্তি নেই। সে গর্ব এবং মূর্খতার বশে তার অতি প্রচন্ড এবং অপমানকর সমস্ত সন্ধির শর্ত দাবি করে বসলো। বলশেভিকরা শান্তি স্থাপনের জন্য ব্যগ্র, কিন্তু জার্মানদের দাবির বহর দেখে তারা স্তম্ভিত হয়ে গেল। তাদের অনেকে স্পষ্টই বলল, এ শর্ত মেনে নেওয়া চলতেই পারে না। লেনিন বলেন, তা হয় না, যেমন করে হোক সন্ধি করতেই হবে। একটা গল্প আছে, শান্তি আলোচনায় রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে ট্রটস্কিও একজন ছিলেন। জার্মানরা জানালো, কোন একটি ব্যাপারে তাকে শান্ত পরিচ্ছেদ পড়ে যেতে হবে। ট্রটস্কি মুশকিলে পড়লেন। শ্রমিকদের প্রতিনিধি তিনি, তার কি এরকম বড়লোকি পোশাক পরে দেওয়া উচিত হবে? কি করবেন নির্দেশে তিনি লেনিনকে টেলিগ্রাম করলেন। লেনিন সঙ্গে সঙ্গে জবাব দিলেন, শান্তি স্থাপনের যদি সুবিধা হয় পেটিকোট পরেও যেতে পারো। সোভিয়েত যখন সন্ধির শর্ত নিয়ে তর্ক বিতর্ক করছে, জার্মানি সেই পাকে পেট্রোগ্রাডের দিকে অভিযান শুরু করলো। সন্ধির শর্ত আরো অনেক কঠিন করে তুলল। শেষ পর্যন্ত সোভিয়েত লেনিনের উপদেশে মেনে নিল। 1918 সালের মার্চ মাসে ব্রেস্ট লিটভস্ক শহরে তারা সন্ধিপত্র স্বাক্ষর করলো, যদিও অত্যন্ত অপ্রসন্ন মনে। সেই সন্ধির ফলে পশ্চিম দিকে রাশিয়ার একটা প্রকাণ্ড অঞ্চল জার্মানির দখলে চলে গেল। তবুও যে কোনো মূল্যে সন্ধি তখন স্বীকার করে নিতেই হয়েছিল, কারণ লেনিনের ভাষায় রুশ সেনা সন্ধির সপক্ষে ভোট দিয়েছিল তা দেখিয়ে। বিশ্বযুদ্ধে যত দেশ যোগ দিয়েছে সকলের সঙ্গে একটা সর্বব্যাপী সন্ধি স্থাপন করা যায় কিনা সোভিয়েত প্রথম সেই চেষ্টাই করেছিল। ক্ষমতা হাতে পাওয়ার পরদিনই তারা সমস্ত পৃথিবীতে শান্তি স্থাপনের সংকল্প প্রকাশ করে একটি বিজ্ঞপ্তি বার করলো। স্পষ্ট করে বলল, যার যেসব গোপন সন্ধি করেছিলেন তার দরুন রাশিয়ার সমস্ত দাবি এবং অধিকার সোভিয়েত ছেড়ে দিচ্ছে। কনস্টান্টিনোপল তুর্কিদেরই থাকবে, অন্যের জায়গায় ও রাশিয়া আর দখল করবে না। সোভিয়েতের এই আহ্বানে কেউই কর্ণপাত করলো না, কারণ তখনও দুই পক্ষেরই মনে জয়ের আশা রয়েছে। দুই পক্ষই যুদ্ধ জয়ের লাভটা হাতিয়ে নিতে উৎসুক। অবশ্য সোভিয়েত যে এই শান্তির কথা তুলল, এর পিছনে খানিকটা উদ্দেশ্য ছিল নিজেদের বিজ্ঞাপন প্রচার, তাতে সন্দেহ নেই। সমস্ত দেশেরই জনসাধারণ এই যুদ্ধ শান্ত সেনার উপর সে প্রভাব বিস্তার করতে চেয়েছিল, যাতে তারাও অন্যান্য দেশে সামাজিক বিপ্লব ঘটিয়ে তোলে। সোভিয়েতের লক্ষ্য ছিল সমস্ত পৃথিবীময় বিপ্লব ঘটানো। সোভিয়েতের নেতাদের ধারণা ছিল সেই হচ্ছে তাদের নিজেদের বিপ্লবটিকে টিকিয়ে রাখবার একমাত্র পন্থা।
সোভিয়েতের প্রচারবাণীর ফলে ফরাসি এবং জার্মান সেনা অনেকখানি বিচলিত হয়ে উঠেছিল, সে কথা তোমাকে আগেই বলেছি। লেনিনের বিশ্বাস ছিল জার্মানির সঙ্গে ব্রেস্ট-লিটজ যে সন্ধি করা হলো সেটা একটা সাময়িক ব্যাপার মাত্র, বেশি দিন সে টিকবে না। বাস্তবিক এর 9 মাস পরে পশ্চিম রণাঙ্গনে মিত্রপক্ষের হাতে জার্মানি পরাজিত হবার সঙ্গে সঙ্গে সোভিয়েত এই সন্ধিকে বাতিল করে দিল। লেনিনের শুধু উদ্দেশ্য ছিল পরিশ্রান্ত শ্রমিকদের আর সেনাবাহিনীর অন্তর্ভুক্ত কৃষকদের একটু বিশ্রাম, একটু অবসর দেওয়া, যেন তারা একবার বাড়ি যেতে পারে, বিপ্লব দেশে কতখানি কাণ্ড ঘটিয়ে চলেছে সেটা একবার নিজের চোখে দেখে আসতে পারে। তার ইচ্ছে ছিল কৃষকরা বুঝুক জমিদাররা আর নেই, জমি এখন তাদেরই হয়ে গেছে। শিল্পজীবী শ্রমিকরাও টের পাক যে তাদের যারা এতদিন শোষণ করছিল তাদের আর অস্তিত্ব নেই। তাহলেই তারা বুঝবে বিপ্লব থেকে যে লাভ তাদের হলো তার মূল্য কতখানি। তখন সেই বিপ্লবকে লক্ষ্য করবার জন্য তারা ব্যগ্র হয়ে উঠবে। তাদের আসল শত্রু কারা তাও আর তাদের অজানা থাকবে না। এই হচ্ছে লেনিনের মনের অভিপ্রায়। তিনি ভালো করে জানতেন দেশে গৃহযুদ্ধের দিন আসন্ন হয়ে আসছে। তার এই নীতির সার্থকতা পরে সগৌরবে প্রমাণিত হয়েছে এবং এই কৃষক এবং শ্রমিকরা যুদ্ধক্ষেত্র থেকে ফিরে চলে গেল তাদের ক্ষেত আর কারখানায়। বলশেভিক বা সমাজতন্ত্রবাদী এরা ছিল না, তবুও তারাই হয়ে উঠল বিপ্লবের সবচেয়ে বড় বন্ধু এবং সমর্থক। কারণ বিপ্লবের ফলে তারা যা পেয়েছে তাকে আবার হারাতে তাদের ইচ্ছে ছিল না। জার্মানদের সঙ্গে যেমন করে হোক একটা বোঝাপড়া করবার চেষ্টা যখন তারা করছিলেন, ঠিক তার সঙ্গে সঙ্গে বলশেভিক নেতারা দেশের আভ্যন্তরীণ অবস্থার দিকে মনোযোগ দিলেন। বহু সংখ্যক প্রাক্তন সামরিক কর্মচারী এবং গুন্ডা শ্রেণীর লোক মেশিন গান এবং রণসজ্জা নিয়ে দেশের মধ্যে ডাকাতি ব্যবসা করে বেড়াচ্ছিল। বড় বড় শহরগুলোর মধ্যে পর্যন্ত এরা মানুষ খুন এবং লুটতরাজ করে বেড়াতো। পুরোনো দিনের অ্যানার্কিস্ট দলেরও কিছু লোক ছিল, তারা সোভিয়েতের উপর প্রসন্ন নয়, তারাও নানান হাঙ্গামার সৃষ্টি করে যেতে লাগলো। সোভিয়েত কর্তৃপক্ষ অত্যন্ত কঠোর হচ্ছে এই সমস্ত দস্যু দল এবং অন্যান্য বিঘ্নকারীকে বিচ্ছিন্ন করে দিলেন। সোভিয়েত শাসনের একটা বড় বিপদের কারণ হলো দেশের সমস্ত সিভিল সার্ভিসের কর্মচারীরা তাদের অনেকে বলশেভিকদের অধীনে কাজ করতে বা কোনো মতেই তাদের সঙ্গে সহযোগিতা করতে অস্বীকার করলো। লেনিন নিয়ম করলেন যে কাজ করবে না সে খেতেও পাবে না, কাজ না করো খাদ্য নেই। যে সরকারি কর্মচারীরা সহযোগিতা করছিল না তাদের সকলকেই অবিলম্বে বরখাস্ত করা হলো। ব্যাংকাররা সিন্ধুক খুলতে রাজি হয়নি, সে সিন্ধুক ডিনামাইট দিয়ে খোলা হলো। পুরনো যুগের যে কর্মচারীরা সহযোগিতা করতে সম্মত হননি তাদের সম্বন্ধে লেনিনের অবজ্ঞা কতখানি ছিল তার চরম দৃষ্টান্ত পাওয়া যায় এই ঘটনায়। দেশের প্রধান সেনাপতি তার আদেশ পালন করতে অস্বীকার করলেন। লেনিন তাকে বরখাস্ত করলেন এবং 5 মিনিটের মধ্যেই ক্রিলেনকা নামক একজন তরুণ বলশেভিক লেফটেন্যান্টকে প্রধান সেনাপতির পদে নিযুক্ত করলেন। এত সব পরিবর্তন সত্ত্বেও কিন্তু রাশিয়াতে পুরনো ব্যবস্থার অনেকখানি তখনও টিকে রইল। প্রকাণ্ড একটা দেশকে একেবারে হঠাৎ একদিনে সমাজতন্ত্রী করে ফেলা সহজ নয়। খুব সম্ভবত রাশিয়াতেও এই কাজ সম্পন্ন করতে বহু বছর লেগে যেত যদি না ঘটনাচক্রে এর গতি দ্রুত হয়ে উঠত। কৃষকরা ভূস্বামীদের তাড়িয়ে দিয়েছিল, বহু ক্ষেত্রে শ্রমিকরাও তাদের পুরনো মালিকদের আচরণে ক্রুদ্ধ হয়ে তাদের তাড়িয়ে দিল, কলকারখানা দখল করে বসল। সোভিয়েত সে কারখানা আবার সেই পুরনো ধনীতন্ত্রী মালিকদের হাতে ফিরিয়ে দিতে পারে না, অতএব সে নিজেই এই কারখানাগুলি অধিকার করে নিল। এই কিছুদিন পরে গৃহযুদ্ধ শুরু হয়। গৃহযুদ্ধের সময় অনেক ক্ষেত্রে পুরনো মালিকরা তাদের কারখানা কলকব্জা জখম করে দিতে চেষ্টা করলো। তখন আবার সোভিয়েত সরকার এসে তাদের বাধা দিল এবং কারখানাগুলোকে রক্ষা করবার জন্য সেগুলোকে নিজের অধিকারমুক্ত করে নিল। উৎপাদন সংগতিকে রাষ্ট্রের আয়ত্ত করে নেওয়া এবং একরকমের রাষ্ট্রায়ত্ত সমাজতন্ত্র, অর্থাৎ এতে কলকারখানা ইত্যাদি রাষ্ট্রের সম্পত্তি হয়ে যায়। এইভাবে সে কাজটি রাশিয়াতে অত্যন্ত দ্রুত বেগে সম্পন্ন হতে লাগলো। বাস্তবিক অবস্থায় কিছুতেই এটা দ্রুত করা যেত না, স্বাভাবিক অবস্থায় করা যেত না। সোভিয়েত শাসনের প্রথম 9 মাসে রাশিয়াতে মানুষের জীবনযাত্রার বিশেষ কোনো তফাৎ হলো না। বলশেভিকরা সমালোচনা এমনকি বিশ্রী গালাগালিও নীরবে সহ্য করেছিল। বলশেভিক বিরোধী পত্রিকাগুলি তখনও প্রকাশিত হচ্ছিল। সাধারণ লোকের তখন প্রায় উপবাসে দিন কাটছে। ধনীদের হাতে তখনও জাঁকজমক আর বিলাসিতা করবার মতো প্রচুর অর্থ রয়েছে। নৈশ প্রমাদাগারে তখনও ভিড় হচ্ছে, ঘোড় দৌড় এবং অন্যান্য খেলাধুলাও চলছে। বড় বড় শহরগুলিতে তখনও বহু ধনী বুর্জোয়া সগৌরবে বাস করছেন। সোভিয়েত সরকারের পতন হতে আর দেরি নেই বলে তারা খোলাখুলি আনন্দ প্রকাশ করছেন। জার্মানির বিরুদ্ধে যুদ্ধ চালাবার জন্য এই ঘোর দেশপ্রেমীরা একবার উন্মত্ত হয়ে উঠেছিলেন। এখন পেট্রোগ্রাডের অভিমুখে জার্মানদের অভিযান ক্রমে এগিয়ে আসছে দেখে এরা রীতিমতো উৎসব লাগিয়ে দিলেন। জার্মান সেনা অচিরাত এসে তাদের রাজধানী দখল করে বসবে ভাবতে তাদের মনে আনন্দ আর ধরে না। তাদের কাছে বিদেশির অধীনতাও চেয়েও অনেক বেশি ভয়ের বস্তু ছিল সমাজ বিপ্লব। এই ব্যাপার প্রায় সর্বত্রই দেখা যায়, বিশেষ করে যেখানে শ্রেণীতে সংগ্রাম। কাজেই তখন জীবন প্রবাহ মোটামুটি প্রায় স্বাভাবিকই ছিল। সে সময় বলশেভিক শাসনের আতঙ্ক বলতেও কিছু ছিল না, তাতে সন্দেহ নেই।
মস্কোর বিখ্যাত ব্যালে নৃত্য তখন প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে। নৃত্যশালায় তখনও মানুষের ভিড়ের কমতি নেই। জার্মানি তখন পেট্রোগ্রাডের খুব কাছে এসে পড়ল। সোভিয়েত সরকার দপ্তর মস্কোতে সরিয়ে নিয়ে যাওয়া হলো। তখন থেকেই মস্কোই তাদের রাজধানী হয়ে রয়েছে। মিত্রপক্ষের রাজদূতরা তখনও রাশিয়া ছেড়ে যাননি। পেট্রোগ্রাড যখন জার্মানদের হাতে পড়বার উপক্রম হলো, এরা পেট্রোগ্রাড থেকে পালিয়ে গিয়ে ভোলোগডা শহরে নিরাপদ আশ্রয় রচনা করলেন। এটি মফস্বলের একটি ছোট্ট শহর, যুদ্ধবিগ্রহের ধুম ধারাক্কা এর কাছেও পৌঁছয় না। এইখানে একত্র জড়ো হয়ে বসে তারা নানা রকম আজগুবি গুজব শুনতে লাগলেন আর ক্রমাগত বিচলিত এবং উত্তেজিত হয়ে উঠতে লাগলেন। তারা কেবলই উদ্বিগ্ন চিত্তে ট্রটস্কিকে জিজ্ঞাসা করে পাঠাতেন, গুজব কি সত্য? এই প্রবীণ কূটনীতিকদের স্নায়বিক চাঞ্চল্যের ধাক্কায় ট্রটস্কি শেষে বিরক্ত হয়ে বলে উঠছিলেন, ভোলকদার এই সম্মানিত ব্যক্তিদের স্নায়বিক উত্তেজনা শান্ত করবার জন্য আমি একটা ব্রোমাইড মিক্সচারের ব্যবস্থাপত্র লিখে দিচ্ছি। ব্রোমাইড একরকম ওষুধ, যে রোগীরা বাতিকে ভোগে বা অল্প উত্তেজিত হয় তাদের শান্ত রাখার জন্য ডাক্তাররা এই ওষুধ দেন। বাইরের দৃষ্টিতে মনে হবে জীবনযাত্রা স্বাভাবিক শান্ত গতিতেই বয়ে চলেছে, কিন্তু বাইরের সেই প্রশান্তির তলায় বহু স্রোত এবং ঘূর্ণি তখন ফেনিয়ে উঠছিল। বলশেভিকরা বেশিদিন টিকে থাকতে পারবে এই আশা সেদিন কেউই করেনি, তার নিজেরাও নয়। সকলেই তখন কূট চক্রান্ত করতে ব্যস্ত। দক্ষিণ রাশিয়াতে ইউক্রেনে জার্মানরা একটা তাবেদার রাষ্ট্র খাড়া করেছে। সন্ধি হওয়া সত্ত্বেও তার কেবলই যেন হুমকি দেখাচ্ছে তাদের হাতে সোভিয়েতের রক্ষা নেই। মিত্রপক্ষ স্বভাবতই জার্মানির উপরে রুষ্ট, কিন্তু বলশেভিকদের উপর তাদের দেশ হলো আরো বেশি। 1918 সনের প্রথম দিকে আমেরিকার প্রেসিডেন্ট উইলসন সোভিয়েত কংগ্রেসকে আন্তরিক অভিনন্দন জানিয়েছিলেন। তিনিও পরে যেন সেজন্য অনুতপ্ত হলেন, সোভিয়েতের প্রতি বিরূপ হয়ে উঠলেন। অতএব রাশিয়ার মধ্যে যেসব বিপ্লব বিরোধী ছিল তাদের কার্যকলাপকে মিত্রপক্ষ গোপনে উৎসাহ দিতে লাগলো, টাকা দিয়ে সাহায্য করতে লাগলো। অনেক সময় সে কাজে নিজেরাও গোপনে অংশগ্রহণ করতে লাগলো। বিদেশি গুপ্তচরে মস্কো শহর ছেয়ে গেল। ব্রিটেনের গুপ্তচর বিভাগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিটি, একে বলা হতো ব্রিটেনের শ্রেষ্ঠ চর, একে পর্যন্ত মস্কোতে পাঠানো হলো সেখানে গিয়ে তিনি সোভিয়েত সরকারের কাজকর্মে বিঘ্ন সৃষ্টি করবেন বলে। যেসব অভিজাত আর বুর্জোয়াদের সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছিল তারা ক্রমাগত বিপ্লব বিরোধী প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাগলেন। মিত্রপক্ষ এদের টাকা জোগাতে লাগলো। 1918 সালের মাঝামাঝি সময় এই ছিল অবস্থা। সোভিয়েতের জীবন তখন অতি সূক্ষ্ম সুতোর উপর ঝুলছে। 152 11 এপ্রিল 1933। 1918 সনের জুলাই মাসে রাশিয়াতে অবস্থা বিস্ময়কর পরিবর্তন হলো। বলশেভিকদের চারপাশ থেকেই সংকটের বেড়াজাল ক্রমেই সংকীর্ণ হয়ে আসছিল। দক্ষিণে ইউক্রেন থেকে জার্মানরা আক্রমণের উদ্যোগ করছে। রাশিয়াতে আগে থেকে বহু সংখ্যক চেকোস্লোভাকিয়ান যুদ্ধবন্দী ছিল। মিত্রপক্ষের উৎসাহ পেয়ে তারা মস্কোর দিকে অভিযান করলো। ফ্রান্সের পশ্চিম রণাঙ্গনে সর্বত্র জুড়ে তখনও মহাযুদ্ধ চলছে। অথচ সোভিয়েত রাশিয়াতে দেখা গেল আশ্চর্য ব্যাপার, সেখানে মিত্রপক্ষ আর জার্মানি দুজনে যে যার স্বাধীনভাবে একই কাজ করে যেতে লেগে গেছে, সেটি হচ্ছে বলশেভিকদের উচ্ছেদ সাধন। জাতিগত বিদ্বেষী অত্যন্ত বিষাক্ত এবং কুৎসিত ব্যাপার। জাতিগত বিদ্বেষের চেয়েও শ্রেণীগত বিদ্বেষের জোর কত বেশি হতে পারে, এখানে আমরা তারই প্রমাণ দেখছি। সরকারিভাবে এরা কেউ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো না, অন্য নানা প্রকারে সোভিয়েতকে উত্তক্ত উৎপীড়িত করতে লাগলো, বিশেষ করে বিপ্লব বিরোধী নেতাদের উৎসাহিত করে এবং টাকা কড়ি অস্ত্রশস্ত্র দিয়ে তাদের সাহায্য করে। জারের আমলের প্রাচীন সেনাপতি যারা ছিলেন তাদের অনেকে এবার সোভিয়েতের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলেন। জার এবং তার পরিবারবর্গকে রাশিয়ার পূর্বাঞ্চলে উরাল পর্বতের কাছে এক জায়গাতে বন্দী করে রাখা হয়েছিল। তাদের ভাগ ছিল সেখানকার সোভিয়েতদের হাতে। চেক সৈন্যরা এই প্রদেশে এগিয়ে আসতে দেখে স্থানীয় সোভিয়েত ভয় পেয়ে গেল। ভূতপূর্ব জারকে তারা এসে মুক্ত করে দেবে এবং বিপ্লব বিরোধীদেরকে তিনি আবার একটা মস্ত বড় অবলম্বন হয়ে উঠবেন, এই সম্ভাবনার কথা ভেবে তারা শঙ্কিত হয়ে উঠল। অতএব তারা নিজেদের বুদ্ধিমতো কাজ করে বসলো, যাদের সমস্ত পরিবার থেকেই হত্যা করলো। সোভিয়েতের কেন্দ্রীয় কমিটি এই হত্যাকাণ্ডের জন্য দায়ী ছিলেন না বলেই মনে হয়। লেনিন নিজেও এর বিরোধী ছিলেন। আন্তর্জাতিক কূটনীতির দিক থেকে ভূতপূর্ব জারের এই মানবোচিত করুণার দিক থেকে তার পরিবারের প্রাণনাশ তিনি উচিত মনে করেননি। তবু কাজ যখন সম্পন্ন হয়েই গেছে তখন কেন্দ্রীয় সরকারও কাজে সেটা অনুমোদন করলেন। সমত এরই ফলে মিত্রপক্ষীয় সরকাররা আরো বেশি বিচলিত হয়ে পড়লেন, তাদের বিদ্বেষ আরো তীব্র হয়ে উঠল। আগস্ট মাসে অবস্থা আরো খারাপ হলো। দুটি ঘটনার ফলে লোকের মনে ক্রোধ, হতাশা এবং অত্যন্ত ভয় বেড়ে গেল। একটি হচ্ছে লেনিনের প্রাণনাশের চেষ্টা, অন্যটি উত্তর রাশিয়ার আর্চ এঞ্জেল বন্দরে একটি মিত্রপক্ষীয় বাহিনীর অবতরণ।
মস্কোতে অত্যন্ত উত্তেজনার সৃষ্টি হলো। সকলেই ভাবল সোভিয়েতের আয়ু শেষ হতে আর দেরি নেই। বস্তুত মস্কো শহরের চারিদিকে তখন শত্রু সেনারা এসে ঘিরে ধরেছে। জার্মান, চেক, বিপ্লব বিরোধী কেউই বাকি নেই। মস্কোর আশেপাশে মাত্র সামান্য কটি জেলা তখন সোভিয়েত শাসনের অধীন। এর উপর আবার মিত্রপক্ষের সেনা এসে হাজির হয়েছে দেখে সকলেই বুঝলো এবার আর মস্কোর রক্ষা নেই। বলশেভিকদের সেনাবাহিনী বলতে তেমন কিছুই ছিল না। ব্রেস্ট লিভস্টকের সন্ধি হয়েছে মাত্র মাস পাঁচেক আগে। আগেকার সেনাবাহিনী যা ছিল তার অধিকাংশ অন্তর্হিত হয়ে আবার কৃষিক্ষেত্রে গিয়ে জুটেছে। মস্কো শহরের মধ্যেও তখন নানাবিধ চক্রান্ত আর ষড়যন্ত্র চলেছে। সোভিয়েতের পতন আসন্ন বলে বুঝজোড়া খোলাখুলি আনন্দ উৎসাহ লাগিয়ে দিয়েছে। এমনিতেও ভয়ানক ছিল সেদিন সোভিয়েত প্রজাতন্ত্রের অবস্থা। তখন তার বয়স মাত্র 9 মাস। হতাশায় ভয়ে বলশেভিকরা অভিভূত হয়ে পড়ল। স্থির করলো মরতে যখন হবে তখন যুদ্ধ করেই মরব। কোন ঢাকা বন্য জন্তুর মতো তারা পিছন ফিরে একেবারে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ল। এর 100 বছর আগের তরুণ ফরাসি প্রজাতন্ত্র ঠিক তাই করেছিল। এবার আর তারা কোন রকম ক্ষমা দেখাবে না, দয়া দেখাবে না। সমস্ত দেশে সামরিক আইন জারি করা হলো। সেপ্টেম্বরের প্রথম দিকে কেন্দ্রীয় সোভিয়েত কমিটি রক্ত বিভীষিকার নীতি ঘোষণা করলো। সমস্ত দেশদ্রোহীকে বধ করা হবে। বিদেশি আক্রমণকারীদের সঙ্গে যুদ্ধে কোনো দয়ামায়া দেখানো হবে না। দেয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়েছে তারা। এবার একই সঙ্গে দেশের ভিতরকার শত্রু এবং বাইরের শত্রুর সঙ্গে তাদের যুদ্ধ। এই যুদ্ধে একদিকে রইল সোভিয়েত আর অন্যদিকে রইল সমস্ত পৃথিবী এবং রাশিয়ার নিজের ও বিপ্লব বিরোধীরা। নতুন একটি কর্মধারার আগুন যুগ শুরু হলো। একে বলা হয়েছে সমরতন্ত্রী কমিউনিজম। গোটা দেশটাকে প্রায় অবরুদ্ধ সেনা শিবিরে পরিণত করা হলো। লাল ফৌজকে বা রেড আর্মিকে গড়ে তোলবার জন্য প্রাণপণ চেষ্টা চলতে লাগলো। এই ভার দেওয়া হলো ট্রটস্কির হাতে। এটা মোটামুটি 1918 সনের সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের কথা। পশ্চিম রণাঙ্গনে তখন জার্মানদের রণসজ্জায় ভাঙন ধরেছে। যুদ্ধবিরতির কথাও বার্তাও চলছে। প্রেসিডেন্ট উইলসন তার 14 দফার শর্ত ঘোষণা করেছেন। লোকে মনে করছে মিত্রপক্ষের মনের কথা তার মধ্যে বলা হয়েছে। মজার কথা, এর মধ্যে একটি শর্ত ছিল, রাশিয়ার সমস্ত জায়গা থেকে বাইরের সেনা সরিয়ে আনতে হবে। অন্য সমস্ত দেশের সহায়তা নিয়ে নিজেকে গড়ে তোলবার সম্পূর্ণ সুযোগ রাশিয়াকে দিতে হবে। রাশিয়ার আভ্যন্তরীণ ব্যাপারে মিত্রপক্ষ হস্তক্ষেপ করছে, সেখানে তাদের সৈন্য নামিয়েছে। এগুলো এই শর্তটির অতি অপূর্ব ভাষ্য। বলশেভিক সরকার সেখানে তাদের সৈন্য নামিয়েছে। বলশেভিক সরকার প্রেসিডেন্ট উইলসনকে একটি চিঠি পাঠালেন। তাতে তার 14 দফা শর্তের অত্যন্ত কটু সমালোচনা করলেন। এই চিঠিতে তারা বলেন, পোল্যান্ড, সার্বিয়া, বেলজিয়াম স্বাধীন হবে, অস্ট্রিয়া হাঙ্গেরির লোকেরা স্বাধীনতা অর্জন করবে। এই দাবি আপনি করেছেন, কিন্তু আশ্চর্যের বিষয় আপনার এই দাবির মধ্যে আয়ারল্যান্ড, মিশর, ভারতবর্ষ এমনকি ফিলিপাইন দ্বীপপুঞ্জকেও স্বাধীনতা দেবার কোন ইঙ্গিত আমরা খুঁজে পাচ্ছি না। মিত্রপক্ষের সঙ্গে জার্মানির সন্ধি হল 1918 সনের 11 নভেম্বর। এরা যুদ্ধবিরতি পত্রে স্বাক্ষর করলেন। রাশিয়াতে কিন্তু গোটা 1919 এবং 1920 সন ধরে গৃহযুদ্ধ চলতে লাগলো। অসংখ্য শত্রুপক্ষের বিরুদ্ধে দাঁড়িয়ে সোভিয়েত একাই লড়তে লাগলো। একবার তো 17টি বিভিন্ন দিক থেকে একই সঙ্গে লাল ফৌজের উপর আক্রমণ করা হলো। ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, জাপান, ইতালি, সার্বিয়া, চেকোস্লোভাকিয়া, রোমানিয়া, বাল্টিক অঞ্চলের রাজ্যগুলি, পোল্যান্ড এবং রাশিয়ারই অগুন্তি বিপ্লব বিরোধী সেনাপতি সবাই সোভিয়েতের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। সাইবেরিয়ার পূর্ব প্রান্ত থেকে শুরু করে বাল্টিক সাগর এবং ক্রিমিয়া পর্যন্ত সর্বত্র ব্যাপী যুদ্ধ চলেছে। বারবার লোকেরা মনে করলো সোভিয়েতের এবার শেষ। মস্কো শহর পর্যন্ত শত্রুরা আক্রমণ করতে উদ্যত হলো। পেট্রোগ্রাড শহর তো একেবারে শত্রুদের হাতে পড়বার উপক্রম হলো। তবে সমস্ত সংকট বিপদ উত্তীর্ণ হয়েছিল সোভিয়েত। এক একটি সংকটে জয়লাভ করবার সঙ্গে সঙ্গে তার আত্মপ্রত্যয় এবং শক্তি অনেকখানি করে বাড়তে লাগলো। বিপ্লব বিরোধীদের একজন নেতা ছিলেন অ্যাডমিরাল কোলচাক। তিনি নিজেকে রাশিয়ার শাসক বলে অভিহিত করলেন। মিত্রপক্ষ বাস্তবিকই তাকে তাই বলে স্বীকার করে নিল। প্রচুর পরিমাণে সাহায্য করতে লাগলো। সাইবেরিয়াতে তিনি যে আচরণ দেখিয়েছিলেন তারই একজন মিত্রের বর্ণনা থেকে আমরা তার পরিচয় পাই। এই লোকটির নাম জেনারেল গ্রেভস। যুক্তরাষ্ট্রের যে সেনাবাহিনীটি কোলচাকের পক্ষ হয়ে যুদ্ধ করেছিল, ইনি ছিলেন তার অধিনায়ক। এই আমেরিকান সেনাপতিটি বলেছেন, বহু ভয়াবহ নরহত্যা করা হয়েছিল। সে হত্যা বলশেভিকদের অনুষ্ঠিত নয়, যদিও পৃথিবীর লোকে এটা তাদের কাজ বলে জানে। বলশেভিকরা যে কজন লোক হত্যা করেছে তার জনপ্রতি 100 মানুষ পূর্ব সাইবেরিয়াতে নিহত হয়েছে বলশেভিক বিরোধীদের হাতে। একথা বললে আমি বিন্দুমাত্র অত্যুক্তির অপরাধী হব না। বড় বড় রাষ্ট্র নীতিবিদরা বড় বড় জাতির ভাগ্যকে পরিচালনা করেন, পৃথিবীতে যুদ্ধ এবং শান্তির সৃষ্টি করেন কিসব জ্ঞান আর খবরের উপর নির্ভর করে, সেটা একটা মজার ব্যাপার। এই সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন লয়েড জর্জ। তখন বোধহয় সমগ্র ইউরোপের মধ্যে তিনি ছিলেন সর্বাপেক্ষা শক্তিমান ব্যক্তি। ব্রিটেনের হাউস অব কমন্সে বক্তৃতা দিতে গিয়ে তিনি কোলচাক এবং রাশিয়ার অন্যান্য সেনাপতিদের নাম উল্লেখ করেছিলেন।
এদের সঙ্গে এক নিঃশ্বাসে তিনি নাম করলেন জেনারেল খারকভের। খারকভ অবশ্য সেনাপতি নন, একটি বড় শহর, ইউক্রেনের রাজধানী। প্রাথমিক ভূগোলের এই সামান্য জ্ঞানটুকু রাষ্ট্রনীতির এইসব মহারথীদের ছিল না। অবশ্য তাই বলে ইউরোপকে কেটে টুকরো টুকরো করতে বা এর সম্পূর্ণ নতুন একটা মানচিত্র প্রণয়নে এদের বিন্দুমাত্র অসুবিধা হয়নি। রাশিয়ার চারদিক ঘিরে মিত্রপক্ষ অবরোধও বসিয়ে দিল। এই অবরোধ এত প্রচন্ড ছিল যে সমস্ত 1919 সনের মধ্যে রাশিয়া বাইরের কোন দেশের সঙ্গে কিছুমাত্র পণ্য কেনাবেচা করতে পারেনি। অথচ এত সমস্ত প্রচন্ড বাধা বিপত্তি, এত অসংখ্য শক্তিমান শত্রু সেনার সঙ্গে লড়াই করেও সোভিয়েত রাশিয়া শেষ পর্যন্ত বেঁচে রইল, জয়লাভ করলো। ইতিহাসে যত অপূর্ব বীরত্বের কাহিনী আছে এটি তার অন্যতম। এটি করলো তারা কিসের জোরে? একথা অবশ্য নিঃসন্দেহ। মিত্রপক্ষের জাতিরা যদি একত্র হয়ে বলশেভিকদের চূর্ণ করবার জন্য উদ্যোগ করতে পারত, তাহলে প্রথম দিকেই বলশেভিকরা শেষ হয়ে যেত, জার্মানি উচ্ছন্ন হয়ে যেত। জার্মানি উচ্ছন্ন হয়ে গেছে, তখন তাদের হাতে অজস্র সৈন্য, কিন্তু সে সেনাকে তখনই আবার অন্যত্র এবং বিশেষ করে সোভিয়েতের বিরুদ্ধে যুদ্ধে নামানো তত সহজ ছিল না। সৈন্যরা সকলেই তখন রণক্লান্ত। সেই সময় আবার নতুন করে আরেকটা যুদ্ধ করতে বললে তারা সবাই অস্বীকার করে বসত। তাছাড়া সকল দেশের শ্রমিকদের মনে নবজাত রাশিয়ার প্রতি একটা বিপুল সহানুভূতি দেখা দিয়েছিল। সোভিয়েতের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করলে তাদের নিজেদের দেশের মধ্যেই হাঙ্গামা বেঁধে যাবে, এই ভয়ও মিত্রপক্ষের সরকারের না করে পারছিল না। এমনিতেই তখন ইউরোপের সর্বত্র বিদ্রোহের আভাস পরিস্ফুট হয়ে উঠেছে। তৃতীয়ত, মিত্রপক্ষের দেশের মধ্যে পরস্পর রেষারেষির কিছু অভাব ছিল না। যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এরা নিজেদের মধ্যে খোঁচাখুচি শুরু করে দিয়েছিল। এই সমস্ত ব্যাপারের দরুনই এরা তেমন জোর করে বলশেভিকদের উচ্ছেদ সাধনে ব্রতী হতে পারেনি। এরা চাইছিল নিজেরা সামনে না এসে যতটা সম্ভব আড়ালে আবডালে থেকেই কাজ উদ্ধার করবে, এদের হয়ে অন্যদের যুদ্ধে প্রবৃত্ত করাবে এবং নিজেরা শুধু পিছনে থেকে তাদের টাকা কড়ি, অস্ত্রশস্ত্র আর বিচক্ষণ পরামর্শ দিয়ে সাহায্য করবে। সোভিয়েতের আয়ুর জোর বেশি নয়, এ বিষয়ে তাদের মনে সন্দেহ মাত্র ছিল না। সোভিয়েতের এতে নিশ্চয়ই খুব সুবিধা হয়ে গিয়েছিল, তারা নিজেদের শক্তি গুছিয়ে বাড়িয়ে নেবার সুযোগ পেয়েছিল। কিন্তু তবু শুধু বাইরের পরিবেশের এইসব সুবিধার জন্যই জয়লাভ তাদের পক্ষে সম্ভব হয়েছিল, একথা মনে করলে তাদের অবিচার করা হবে। মুখ্যত তাদের জয় হয়েছিল রাশিয়ার জনসাধারণের আত্মপ্রত্যয়, দৃঢ় বিশ্বাস, আত্মোৎসর্গ এবং অদম্য সংকল্পের বলে। এবং সবচেয়ে আশ্চর্য কথা হচ্ছে, এই যাত্রাকে পৃথিবীর সর্বত্রই লোকে জানতো অলস, অজ্ঞ, দুর্বল চেতা এবং কোন রকম বৃহৎ উদ্যমের অনুপযুক্ত বলে। সে ধারণা একেবারে মিথ্যাও ছিল না। স্বাধীনতা আসলে একটা অভ্যাস, দীর্ঘকাল এতে বঞ্চিত হয়ে থাকলে আমরা ক্রমে এর নামই ভুলে যাই। রাশিয়ায় এই অজ্ঞ কৃষক আর শ্রমিকরা এদেরকে বস্তুতে অভ্যস্ত হবার বিশেষ কারণ কোনোদিন ঘটেনি। তবুও সেদিনের রাশিয়াতে নেতারা এমনই কর্মপটু ছিলেন যে এই দিনহীন জনতাকে গড়ে তুলে তারা একটি বিশ্ব মধ্যে শক্তিশালী সুসংহত জাতিতে পরিণত করছিলেন। তাদের লক্ষ্যে তারা সরল বিশ্বাস, নিজেদের শক্তিতে তাদের অগাধ নির্ভর। কোলচাকরা এবং তাদের সহকর্মী সমধর্মী বিরোধীরা যে পরাজিত হয়েছিলেন, সে কেবল বলশেভিক নেতারা কর্মদক্ষ এবং দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন বলে নয়, রাশিয়ার কৃষকরা আর তাদের সহ্য করতে রাজি হলো না বলেও। কৃষক জানতো তার হাতে সদ্য যে খানিকটা জমি এবং অন্যান্য সুযোগ সুবিধা এসে পড়েছে, এই কোলচাকরা পুরনো দিনের ব্যবস্থার প্রতিনিধি তাদের সে জমি এবং সুবিধা আবার কেড়ে নিতেই এসেছে। অতএব সে অস্থির করলো প্রাণ দিয়েও সে একে রক্ষা করবে। আর সকলের উপর ছিলেন লেনিন স্বয়ং। তার অধিনায়কত্বে আপত্তি বা সংশয় প্রকাশ করতে পারে এমন কেউ ছিল না। রাশিয়ার প্রজারা তাকে জেনে নিয়েছিল একজন অর্ধ দেবতা বলে। আশা এবং নির্ভয়ের প্রতীক তিনি জ্ঞানী পুরুষ, যিনি প্রতিটি সংকটে তাদের উদ্ধার করবার উপায় জানেন। কোনো বিপদেই তিনি বিভ্রান্ত বা বিচলিত হন না। তখনকার দিনে এখন রাশিয়াতে তার প্রতিষ্ঠা নষ্ট হয়েছে। তখনকার দিনে লেনিনের ঠিক পরেই স্থান ছিল ট্রটস্কির। লেখক এবং বক্তা ট্রটস্কি যুদ্ধ সম্বন্ধে তার আগের অভিজ্ঞতা কিছুমাত্র নেই, অথচ তখন তিনি গৃহযুদ্ধ এবং অবরোধের মাঝখানে দাঁড়িয়ে একটি বিশাল সেনাবাহিনী গড়ে তুলবার কাজে ব্রতী হয়েছেন। ট্রটস্কির ছিল দুরন্ত দুঃসাহস। যুদ্ধে তিনি বহুবার নিজের জীবন বিপন্ন করেছেন। কারো মধ্যে কাপুরুষতা বা শৃঙ্খলা জ্ঞানের অভাব দেখলে তিনি তাকে তিলমাত্র দয়া দেখাতেন না। গৃহযুদ্ধে একটি সংকট মুহূর্তে তিনি এই আদেশ জারি করেছিলেন: আমি সকলকে সতর্ক করে দিচ্ছি, যদি কোন সেনাদল বিনা আদেশে রণক্ষেত্র থেকে পশ্চাৎ অপসরণ করে, তবে সর্বপ্রথম সেই দলের কমিশনারকে এবং তারপরেই সেই সেনানায়ককে গুলি করে মারা হবে। তাদের স্থানে অন্য সাহসী এবং বীর সৈনিককে নিযুক্ত করা হবে। কাপুরুষ, ভীরু এবং বিশ্বাসঘাতকরা কিছুতেই মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি পাবে না। সমগ্র লাল ফৌজের সম্মুখে দাঁড়িয়ে এই আমি স্থির সংকল্প করছি। এই কথা তিনি পালন করেও ছিলেন। 1919 সনের অক্টোবর মাসে প্রচারিত ট্রটস্কির আরেকটি বিজ্ঞপ্তিও আমাদের প্রণিধানের যোগ্য। এতে দেখা যায় বলশেভিকরা সর্বদাই প্রজা সাধারণ আর ধনীতন্ত্রী সরকারের মধ্যে তফাৎটা মনে রাখত। তারা কোনোদিনই খাঁটি জাতীয়তাবাদী বল বলে নিজেদেরকে পরিচিত করেনি। এই বিজ্ঞপ্তিটি হচ্ছে
কিন্তু আজ এই মুহূর্তে যখন ইংল্যান্ডের ভাড়াটে যোদ্ধা জুডেনিক এর সঙ্গে আমরা তীব্র সংগ্রামে লিপ্ত, এই মুহূর্তেও বলছি, আমাদের এ কথা কখনোই ভুললে চলবে না যে আসলে ইংল্যান্ড আছে দুটি। একটি ইংল্যান্ড তার লাভান্বেষণ, অত্যাচার, ঘুষ আর রক্ত পিপাসুতার জন্য বেশ প্রসিদ্ধ, কিন্তু তার ঠিক পাশাপাশি আরো একটি ইংল্যান্ড আছে, সেই ইংল্যান্ড শ্রমিকদের ইংল্যান্ড, আধ্যাত্মিক শক্তির দেশ ইংল্যান্ড, আন্তর্জাতিক ঐক্য বন্ধনের উচ্চ আদর্শে অনুপ্রাণিত ইংল্যান্ড। আমাদের সঙ্গে যে যুদ্ধ করছে সে হচ্ছে নিজ এবং অসাধু দেশ ইংল্যান্ড, তার জীবন সূত্র নিয়ন্ত্রিত করে ব্যবসার বাজারের ফড়িয়ারা। কিন্তু শ্রমিকদের ইংল্যান্ড এবং জনসাধারণের ইংল্যান্ড আমাদেরই পক্ষ সমর্থন করছে। কি অটল সংকল্প নিয়ে লাল ফৌজের কে যুদ্ধক্ষেত্রে চালানো হতো তার কিছুটা পরিচয় পাওয়া যাবে পেট্রোগ্রাড শহর রক্ষা করবার সিদ্ধান্ত থেকে। পেট্রোগ্রাড তখন জুডেনিক এর হাতে পড়বার আসন্ন সম্ভাবনা দেখা যাচ্ছে। দেশ রক্ষা সমিতি বা কাউন্সিল অব ডিফেন্স আদেশ জারি করেন, শেষ রক্তবিন্দুটি পর্যন্ত ঢেলে দিয়ে পেট্রোগ্রাডকে রক্ষা করতে হবে, এক পাও পিছনে হটলে চলবে না, শহরের প্রতিটি রাস্তায় পর্যন্ত দাঁড়িয়ে যুদ্ধ করতে হবে। রাশিয়ার প্রসিদ্ধ লেখক গোর্কি বলেছেন, লেনিন নাকি একবার ট্রটস্কির সম্বন্ধে বলেছিলেন, বেশ তো, আমাকে এমন আরেকজন লোক দেখাও যে একটি বছরের মধ্যে একটি প্রায় ত্রুটিহীন সেনাবাহিনী গড়ে তুলবে এবং তারই সঙ্গে সঙ্গে সমনীতি বিশারদগণেরও দৃষ্টিতে মর্যাদা অর্জন করবে। সেই রকমের একটি লোক আমার আছে, আমাদের আমাদের সমস্ত কিছুই আছে। এখন ও আরো বহু বিস্ময়কর ঘটনা ঘটবে। দেখো, এই লাল ফৌজ অত্যন্ত দ্রুত গতিতে বেড়ে উঠল। 1917 সনের ডিসেম্বর মাসে বলশেভিকরা ক্ষমতা হস্তগত করবার ঠিক পরে এই বাহিনীর লোক সংখ্যা ছিল 4,35,000। ব্রেস্ট লিস্টকের সন্ধির পরে নিশ্চয়ই এর মধ্যে অনেক লোক সরে পড়েছিল এবং বাহিনীকে আবার নতুন করে গড়ে তুলতে হয়েছিল। 1919 সনের মাঝামাঝি সময়ে এর লোক সংখ্যা হলো 15 লাখ, প্রায় 4.5 লাখ থেকে 15 লাখ। ঠিক এক বছর পরে এই সংখ্যা বেড়ে দেওয়া হলো 53 লাখ। 1919 সনের শেষাশেষি দেখা গেল গৃহযুদ্ধে সোভিয়েত তার শত্রুদের নিঃসংশয়ে কাবু করে এনেছে। তারপরেও অবশ্য আরো এক বছর ধরে যুদ্ধ চলল, বহু সংকট মুহূর্ত এসে উপস্থিত হলো। 1920 সনের নবসৃষ্ট পোল্যান্ড রাজ্য জার্মানদের পরাজয়ের পর নতুন করে একে গড়া হয়েছিল। রাশিয়ার সঙ্গে এসে ঝগড়া বাঁধালো, দুইয়ের মধ্যে যুদ্ধ লাগলো। 1920 সনের শেষ দিকে এসে এই সমস্ত যুদ্ধই বস্তুত শেষ হয়ে গেল। এতদিনে রাশিয়ার অদৃষ্টে একটু শান্তির দেখা মিলল। ইংল্যান্ডের ইতিমধ্যে দেশের মধ্যে নানা বিপত্তির সৃষ্টি হয়েছে। যুদ্ধে অবরোধ, ব্যাধি আর দুর্ভিক্ষের ফলে দেশের অবস্থা শোচনীয় হয়ে উঠল। পণ্য উৎপাদন অনেক কমে গেছে, কারণ পরস্পর বিরোধী সেনাদল বারবার ক্ষেত আর কারখানার উপর দিয়ে যাতায়াত করতে লাগলো। কৃষকরা জমি চাষ করতে পারে না, শ্রমিকরাও কারখানা চালাতে পারে না। সমরতন্ত্রী কমিউনিজমের জোরে দেশটা কোনো মতে এতদিন সামলে চলে এসেছে, কিন্তু প্রত্যেকেরই ক্রমাগত কম খাওয়া অভ্যাস করতে করতে চলতে হয়েছে। এখন সেটা সকলের পক্ষে প্রায় অসহ্য হয়ে উঠেছে। চাষিরা বেশি ফসল উৎপাদন করতে চায় না, ফলে দেশের সামরিক কমিউনিজমের রাজত্ব চলতে যেটুকু বাড়তি ফসল তারা উৎপাদন করবে তাই তো রাষ্ট্র কেড়ে নিয়ে যাবে। তবে আর অত হাঙ্গামা করে তাদের কি লাভ? দেশে ক্রমশ একটা অত্যন্ত কঠিন এবং বিপজ্জনক অবস্থা আসন্ন হয়ে উঠেছে। পেট্রোগ্রাডের কাছে ক্রনস্টাডে নাবিকরা বিদ্রোহ পর্যন্ত করলো। খোদ পেট্রোগ্রাড শহরেও শ্রমিকদের ধর্মঘট হলো। মূল কর্মনীতিকে বর্তমান অবস্থার সঙ্গে মিলিয়ে নিয়ে প্রয়োগ করবার ব্যাপারে লেনিনের অপূর্ব প্রতিভা। তিনি অবিলম্বে এর প্রতিকারের ব্যবস্থা করলেন। সমরতন্ত্রী কমিউনিজম তিনি বন্ধ করে দেন, নতুন একটি নীতির প্রবর্তন করলেন। এর নাম হলো নতুন অর্থনৈতিক নীতি, নিউ ইকোনমিক পলিসি, সংক্ষেপে এনইপি। কথাকটির প্রথম অক্ষর দিয়ে কৃষকরা এতে ফসল উৎপাদন এবং বিক্রয় করবার অনেক বেশি স্বাধীনতা পেয়ে গেল। ব্যক্তিগতভাবে কিছু কিছু ব্যবসা বাণিজ্য চালাবার অধিকারও এতে লোককে দেওয়া হলো। কমিউনিজমের খুব খাঁটি নীতির এটা কিছুটা ব্যতিক্রম, কিন্তু লেনিন এর পক্ষে যুক্তি দিয়ে বলেন, এটা একটা সাময়িক ব্যবস্থা মাত্র, লোকের দুঃখ কষ্টের অনেকখানি লাঘব এতে হলো, সন্দেহ নেই। কিন্তু অল্প দিনের মধ্যে রাশিয়াকে আবার একটা ভয়ঙ্কর দুর্বিপাকের মধ্যে পড়তে হলো। দেশে একটা প্রচন্ড অনাবৃষ্টি হলো। রাশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলে অতি বিস্তীর্ণ স্থানের ফসল একেবারে নষ্ট হয়ে গেল এবং তার ফলে এলো দুর্ভিক্ষ, অতি ভয়াবহ দুর্ভিক্ষ। এত বড় দুর্ভিক্ষের কথা খুব বেশি শোনা যায় না। বহু লক্ষ লোক এই দুর্ভিক্ষে মারা গেল। এর ঠিক আগেই দেশে একটানা বহু বছর ধরে যুদ্ধ চলেছে গৃহযুদ্ধ, অবরোধ এবং অর্থনৈতিক অসচ্ছলতা। তার উপর আবার সোভিয়েত সরকার তখন পর্যন্ত শান্তিকালীন কার্যকলাপের দিকে মন দেবারও সময় পায়নি। কাজেই মাঝখানে এই নিদারুণ দুর্ভিক্ষের আঘাতে শাসন ব্যবস্থা একেবারে ভেঙে চুরে পড়া কিছু বিচিত্র ছিল না। তবু কিন্তু আগেকার বহু বিপদের মতো এই বিপদকেও সোভিয়েত উত্তীর্ণ হয়ে এলো। এই দুর্ভিক্ষে রাশিয়াকে সাহায্য করতে কে কি দিতে পারে তার আলোচনা করবার জন্য ইউরোপের সমস্ত দেশের প্রতিনিধি নিয়ে একটি মন্ত্রণা সভা বসল। এরা ঘোষণা করলেন, অতীতে যারা এদের কাছে যত ঋণ করেছিলেন সোভিয়েত সেই ঋণ শোধ করতে অস্বীকার করেছে। এখন সেই ঋণ যদি সে শোধ করবে বলে প্রতিশ্রুতি দেয় তবেই তারা তাকে সাহায্য করতে পারেন, নইলে নয়।
মানব ধর্মের চেয়ে বড় হয়ে উঠল মহাজনের প্রবৃত্তি। অনাহারে মুমূর্ষু শিশুদের জন্য খাদ্য চেয়ে রাশিয়ার মায়েরা যে মর্মভেদী আবেদন জানালো তাতেও এরা কেউ কর্ণপাত করলো না। আমেরিকার যুক্তরাষ্ট্র কিন্তু এরকমের কোনো শর্ত খাড়া করলো না, রাশিয়াকে অনেকখানি সাহায্য সে পাঠালো। ইংল্যান্ড এবং ইউরোপের অন্যান্য দেশগুলো রাশিয়ার দুর্ভিক্ষে তাকে সাহায্য করতে অস্বীকার করলো। অথচ ঠিক সেই সময়েও কিন্তু অন্যান্য ব্যাপারে তারা রাশিয়ার সংস্রব বর্জন করছিল না। 1921 সনের প্রথম দিকে ইংল্যান্ড এবং রাশিয়ার মধ্যে একটা বাণিজ্য চুক্তি হয়েছিল। দেখা দেখি আরো বহু দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করলো। চীন, তুরস্ক, পারস্য এবং আফগানিস্তান প্রভৃতি প্রাচ্য দেশগুলোর প্রতি সোভিয়েত অত্যন্ত উদার নীতি অবলম্বন করলো। যারা এইসব দেশে যেসব সুযোগ সুবিধা আদায় করে নিয়েছিলেন সোভিয়েত সেসব ছেড়ে দিল, এদের সঙ্গে নিবিড় বন্ধুত্ব স্থাপনের চেষ্টা করলো। সোভিয়েতের নীতি ছিল সমস্ত পরাধীন এবং শোষিত জাতির স্বাধীনতা অর্জন। এটা সেই নীতির ফল। কিন্তু তার চেয়ে আরো বড় একটা উদ্দেশ্য সোভিয়েতের ছিল, সেটা হচ্ছে তাদের নিজেদের অবস্থাটা একটু মজবুত করে নেওয়া। সোভিয়েত রাশিয়ার এই উদার নীতির ফলে ইংল্যান্ড প্রভৃতি সাম্রাজ্যবাদী দেশগুলো অনেক সময় বড় বিব্রত হয়ে পড়ছিল। প্রাচ্য দেশগুলোতে এদের দুই পক্ষের মধ্যে যে তুলনা করা হতো তাতে ইংল্যান্ড এবং অন্যান্য বড় দেশগুলো হীন প্রতিপন্ন হয়ে যেত। 1919 সনে আরো একটি বড় ঘটনা হয়, এর কথা তোমাকে বলা দরকার। এটি হচ্ছে কমিউনিস্ট দল কর্তৃক মস্কোতে তৃতীয় আন্তর্জাতিকের প্রতিষ্ঠা। আগের কয়েকটি চিঠিতে আমি তোমাকে প্রথম এবং দ্বিতীয় আন্তর্জাতিকের কথা বলেছি। প্রথম আন্তর্জাতিক প্রতিষ্ঠা করেছিলেন কার্ল মার্কস এবং দ্বিতীয় আন্তর্জাতিক অনেক বড় বড় কথা বলে শেষে 1914 সালের যুদ্ধ শুরু হবার সঙ্গে সঙ্গে ভেঙে চলে যায়। এই দ্বিতীয় আন্তর্জাতিক যাদের সৃষ্টি, সেই পুরনো কর্মীরা এবং সমাজতন্ত্রবাদী দলগুলো শ্রমিক শ্রেণীর প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন, এটা ছিল বলশেভিকদের মত। অতএব তারা তৃতীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠা করলো। এর দৃষ্টিভঙ্গি বিশেষরূপেই বিপ্লবাত্মক এবং এর উদ্দেশ্য ধনিকতন্ত্র আর সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম চালানো। যে সুবিধাবাদী সমাজতন্ত্র মধ্যপন্থা ধরে চলার নীতি অনুসরণ করেন তাদের সঙ্গেও সংগ্রাম করা। এই আন্তর্জাতিক থেকে অনেক সময় কমিনটার্ন বা কমিউনিস্ট ইন্টারন্যাশনাল থেকে কমিনটার্ন বলা হয়। কমিউনিস্ট মতবাদ প্রচারের কাজে বহু দেশে এই বিপুল কাজ দেখিয়েছে। নাম থেকে বোঝা যায় এটি একটি আন্তর্জাতিক সংগঠন, বিভিন্ন দেশের বহু কমিউনিস্ট দলের নির্ধারিত সদস্য নিয়ে তৈরি। কিন্তু রাশিয়াই হচ্ছে একমাত্র দেশ যেখানে কমিউনিজমের জয় প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং স্বগত এই কমিনটার্নে রাশিয়াই কর্তৃত্ব করে থাকে। এই কমিনটার্ন আর সোভিয়েত সরকার অবশ্যই এক বস্তু নয়, যদিও অনেক লোক আছেন যারা এই দুটিতেই নেতৃস্থানীয় হয়ে কাজ করছেন। কমিনটার্ন খোলাখুলি বলে যে সে বিপ্লবতন্ত্রী কমিউনিজম প্রচারের জন্য গঠিত হয়েছে। অতএব সাম্রাজ্যবাদী জাতিগুলো একে অত্যন্ত অপছন্দ করে, একে নিজেদের এলাকার মধ্যে এর কার্যকলাপে তারা সর্বদাই বাধা দিতে চেষ্টা করেছে। পশ্চিম ইউরোপে যুদ্ধের পরে দ্বিতীয় আন্তর্জাতিককেও, শ্রমিক এবং সমাজতন্ত্রবাদীদের আন্তর্জাতিককেও আবার বাঁচিয়ে তোলা হলো। দ্বিতীয় এবং তৃতীয় আন্তর্জাতিকের লক্ষ্য বহুলাংশে এক, অন্তত নামে, কিন্তু এদের মতবাদ এবং কর্মনীতিতে অনেক তফাৎ। দুইয়ের মধ্যে কোনো প্রকার সম্প্রীতিও নেই। পরস্পর এরা যে পরিমাণ কলহ, যুদ্ধ আর আক্রমণ চালায়, এদের দুইয়েরই শত্রু ধনিকতন্ত্রের উপরেও ততটা আক্রমণ এরা করে না। দ্বিতীয় আন্তর্জাতিক আজকাল অত্যন্ত সম্ভ্রান্ত প্রতিষ্ঠান। বহুবার এর বহু সভ্য ইউরোপের বিভিন্ন দেশের মন্ত্রিসভায় পর্যন্ত স্থান লাভ করেছেন। তৃতীয় আন্তর্জাতিকটা এখন বিপ্লবপন্থী হয়ে রয়েছে, সুতরাং এটা আর সম্ভ্রান্ত হয়ে উঠতে পারেনি। রাশিয়াতে গৃহযুদ্ধের আগাগোড়া কালটাই রক্ত বিভীষিকা আর শীত বিভীষিকার মধ্যে কে কতখানি নির্মম অত্যাচার চালাতে পারে তার পাল্লা লেগে গিয়েছে। এই পাল্লায় সম্ভবত শেষের দলই প্রথম দলকে বহু দূর পিছন ফেলে এগিয়ে গিয়েছিল। সাইবেরিয়াতে কলচাকৃত নৃশংসতার যে বিবরণ আমেরিকার সেনাপতিটি দিয়েছিলেন, এই বিবরণ আমি আগে উদ্ধৃত করেছি, সেটি এবং অন্যান্য লোকেরও প্রদত্ত বিবরণ পড়লে এই কথাই মনে হয়। তবু রক্ত বিভীষিকাও বেশ নিদারুণ ব্যাপার ছিল এবং তাদের হাতেও নিশ্চয়ই বহু নিরীহ লোকের দুর্গতি সইতে হয়েছে, তাতে সন্দেহ নেই। বলশেভিকরা তখন চতুর্দিকে আক্রান্ত, তাদের ঘিরে অসংখ্য চক্রান্ত আর গুপ্তচরের খেলা, এতে তাদেরও মন উৎক্ষিপ্ত হয়ে উঠেছিল। অতি সামান্য সন্দেহ হলেই তারা অত্যন্ত কঠিন শাস্তির ব্যবস্থা করছিল। তাদের পুলিশ বাহিনীর রাজনৈতিক বিভাগটির নাম ছিল চেকা। এই বিভীষিকা সৃষ্টির ব্যাপারে সেটি রীতিমতো কুখ্যাতি অর্জন করেছিল। এটা ছিল ভারতবর্ষের CIDর সমশ্রেণীর বস্তু, তবে এদের চেয়ে তাদের ক্ষমতা ছিল অনেক বেশি। চিন্তা বুদ্ধি বড্ড বেশি লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু এটা শেষ করবার আগে আমি লেনিন সম্বন্ধে আরো কিছু কথা তোমাকে বলবো। 1918 সনের আগস্ট মাসে তার প্রাণনাশ করবার একটা চেষ্টা হয়। তিনি এতে আহত হয়েছিলেন, কিন্তু তবুও বিশেষ বিশ্রাম তিনি নিলেন না। অত্যন্ত পরিশ্রমের কাজ সমানে করে যেতে লাগলেন। এর যা ছিল অবশ্যম্ভাবী তাই হলো। 1922 সনের মে মাসে তার শরীর ভেঙে পড়লো। তখন অল্প একটু বিশ্রাম নিলেন, তারপরই আবার কাজে লেগে গেলেন। কিন্তু বেশি দিন তাকে আর কাজ করতে হলো না। 1923 সনে আবার তার শরীর আগের চেয়ে খারাপ হয়ে পড়লো। এই অসুস্থতা আর সারল না। 1924 সনের 21শে জানুয়ারি মস্কো শহরের কাছে তার মৃত্যু হলো। অনেকদিন পর্যন্ত তার দেহ মস্কোতেই শহরেই রাখা হলো, মস্কো শহরেই, সেটা শীতকাল।
এবং রাসায়নিক প্রক্রিয়া দ্বারা দেহটাকে টিকিয়ে রাখা হচ্ছিল। রাশিয়ার সর্বত্র থেকে দূর সাইবেরিয়ার স্টেপ অঞ্চল থেকে দলে দলে মানুষ আসতে লাগলো, সাধারণ প্রজা, কৃষক ও শ্রমিক, পুরুষ, নারী ও শিশুদের প্রতিনিধি। তারা তাদের সেই প্রিয় সহকর্মীকে তাদের শেষ অভিবাদন জানাতে। দৈনের অতল গহ্বর থেকে যিনি তাদের টেনে তুলেছেন, পূর্ণতার জীবন পথ চিনিয়ে দিয়েছেন। মস্কোর সুন্দর রেড স্কোয়ারে তারা তার জন্য একটি সহজ এবং কারুকার্য বর্জিত সমাধি মন্দির রচনা করলো। আজও সেখানে একটি কাঠের আধারে তার দেহ সংরক্ষিত রয়েছে। প্রতি সন্ধ্যায় মানুষের একটি অপূরন্ত শোভাযাত্রা নিঃশব্দে তাকে প্রদক্ষিণ করে প্রণাম জানিয়ে যায়। তিনি মারা গেছেন পুরো 10 বছর হয়নি, কিন্তু এরই মধ্যে লেনিনের নাম একটা বিশাল ঐতিহ্য সম্পদে পরিণত হয়েছে, কেবল তার নিজের দেশ রাশিয়াতে নয়, সমগ্র পৃথিবীতেই। যতদিন চলে যাচ্ছে মানুষের চোখে লেনিন ততই বড় হয়ে উঠছেন। পৃথিবীতে মানুষ যে কজন লোককে অমর বলে জেনে রেখেছে, তিনিও তাদের একজন। পেট্রোগ্রাডের নাম হয়েছে লেনিনগ্রাড। রাশিয়াতে এমন গৃহস্থ নেই প্রায় যার ঘরে একটি লেনিনের বেদি বা লেনিনের ছবি পাবে না। কিন্তু লেনিন বেঁচে রয়েছেন বেদি স্তম্ভ বা ছবির মধ্যে নয়, তিনি যে বিরাট কার্য সাধন করে গেছেন তারই মধ্যে। বেঁচে রয়েছেন আজকের কোটি কোটি শ্রমিকের বুকের মধ্যে, যারা তার জীবন থেকে অনুপ্রেরণা পাচ্ছে, মহত্তর জীবনের আশ্বাস পাচ্ছে। তাই বলে লেনিন একটা অমানসিক কাজের যন্ত্রমাত্র ছিলেন, নিজের কাজ নিজেই মগ্ন থাকতেন এবং অন্য কিছু কথাই ভাবতেন না, এমন মনে করো না। তার নিজের কাজ, তার জীবনের উদ্দেশ্য, তার সারাক্ষণের সাধনা ছিল সন্দেহ নেই। কিন্তু তার সঙ্গে তিনি আবার ছিলেন একেবারে আত্মভোলা মানুষ। একটা আদর্শ যেন রূপ পরিগ্রহ করেছিল তার মধ্যে। অথচ অন্যদিকে আবার তিনি ছিলেন একেবারে সহজ মানুষ। মানুষের প্রকৃতিতে যেটি সহজতার সবচেয়ে বড় পরিচয়, প্রাণ খুলে উচ্চস্বরে হাসতে জানতেন তিনি। সোভিয়েটের প্রথম যুগের বিপদের দিনে মস্কোতে একজন ব্রিটিশ প্রতিনিধি ছিলেন, তার নাম লকহার্ট। তিনি বলেছেন, যাই হোক না কেন, লেনিনের মন সর্বদাই প্রসন্ন থাকত। জীবনে যতজন নেতাকে আমি দেখেছি, তার মতো শান্ত মেজাজ আর কারো দেখিনি। এই হচ্ছে এই ব্রিটিশ কূটনৈতিক ভদ্রলোকের উক্তি। কথায় এবং কাজে লেনিন ছিলেন যেমন সহজ তেমনি ঋজু। বড় বড় কথা আর ভরণকে অত্যন্ত ঘৃণা করতেন তিনি। সঙ্গীত বড় ভালোবাসতেন, এত ভালোবাসতেন যে তার প্রায় ভয় ছিল সঙ্গীত প্রিয়তাই তার কাল হবে, তার মনকে এত কোমল করে ফেলবে যে তার কাজকর্মেরই ব্যাঘাত হবে শেষে। লেনিনের একজন সহকর্মী ছিলেন লুনচার্স্কি। বহু বছর ধরে ইনি বলশেভিক সরকারের শিক্ষা বিভাগের কমিশনার ছিলেন। ইনি একবার লেনিনের সম্বন্ধে একটি আশ্চর্য উক্তি করেছিলেন। লেনিন ধনিকতন্ত্রীদের উচ্ছেদ সাধন করেছেন, খ্রিস্ট ও সুদখোর মহাজনদের পুজো মন্দির থেকে বার করে দিয়েছিলেন। এই দুটি ঘটনার তুলনা দেখে তিনি বলেছিলেন, খ্রিস্ট যদি আজ বেঁচে থাকতেন তবে তিনি বলশেভিক হতেন। ধর্মকে যারা মানে না তাদের মুখে একটা আশ্চর্য উপমা, সন্দেহ নেই। নারীদের সম্বন্ধে লেনিন একবার বলেছিলেন, কোন জাতি স্বাধীন হতে পারে না যতক্ষণ তার জনসংখ্যার অর্ধেক লোক রান্নাঘরে দাসীবৃত্তি করতে বাধ্য থাকে। একদিন কতগুলি ছোট ছোট ছেলে মেয়েকে আদর করতে করতে একটা কথা তিনি বলেছিলেন, কথাটি অত্যন্ত অর্থপূর্ণ। তার পুরনো বন্ধু ম্যাক্সিম গোর্কি বলেন, তিনি নাকি বলেছিলেন, এদের জীবন সুখের জীবন হবে, তত সুখ আমরা পাইনি। আমাদের অনেক দুঃখ কষ্ট সইতে হয়েছে, তা এদের সইতে হবে না। এদের জীবনে অতখানি নিশ্চয়তার অস্তিত্ব থাকবে না। সবাই আমরা সেই আশা করছি। এই চিঠিটি আমি শেষ করব রাশিয়ার একটি গান উদ্ধৃত করে। এই গানটি অল্পদিন আগে রচিত হয়েছে পূর্ণ অর্কেস্ট্রা এবং লোকেদের কোরাস গানের জন্য। যারা এই গানটি শুনেছেন তারা বলেন এর শ্রুতি প্রাণ এবং শক্তিতে ভরপুর। গানটি যেন বিদ্রোহী জনগণের উন্মাদনার প্রতীক। এর যে অনুবাদটি আমি এখানে উদ্ধৃত করছি তাতেও এই উন্মাদনার কিছুটা পরিচয় রয়েছে। গানটির নাম অক্টোবর, তার মানে হচ্ছে 1917 সনের নভেম্বর মাসে বলশেভিক বিপ্লব। তখনকার দিনে রাশিয়াতে যে পঞ্জিকা ব্যবহৃত হতো সেটা তথাকথিত অসংশোধিত পঞ্জিকা। পাশ্চাত্য জগতে সাধারণত যে পঞ্জিকা প্রচলিত তার থেকে এটা 13 দিন পিছিয়ে থাকতো। এই পঞ্জিকা অনুসারে 1917 সনের মার্চ মাসের বিপ্লব ঘটেছিল ফেব্রুয়ারি মাসে, অতএব তাকে তারা নাম দিয়েছে ফেব্রুয়ারির বিপ্লব। তেমনি আবার বলশেভিক বিপ্লব ঘটেছিল 1917 সনের নভেম্বর মাসে গোড়ার দিকে। এদের হিসেবে তার নাম হয়েছে অক্টোবরের বিপ্লব। এখন রাশিয়া তার পঞ্জিকা বদলে এখনকার সংশোধিত পঞ্জিকা প্রবর্তিত করেছে, কিন্তু এই পুরনো নামগুলো তারা এখনো ব্যবহার করে। এবার অক্টোবর গানটির অনুবাদটা দিই। আমরা ঘুরে বেড়াতাম, কাজ আর খাদ্য প্রার্থনা করে। আমাদের হৃদয় বেদনায় অবসন্ন হয়ে থাকতো। কারখানার চিমনিগুলো আকাশের দিকে ইঙ্গিত করত। সে যেন ক্লান্ত হাত, তাতে মুষ্টিবদ্ধ করবার মতো জোর নেই। নিস্তব্ধতা ভেঙে যেত আমাদের দুঃখের কথায়, বেদনার আর্তনাদে, তোপ ধ্বনির চেয়েও তীব্রতা। হে লেনিন, খেটে খেটে কড়া পড়া হাত যাদের, তাদেরই আকাঙ্ক্ষার তুমি মূর্ত প্রতীক। আমরা বুঝেছি লেনিন, আমরা বুঝেছি আমাদের ভাগ্যটাই শুধু হচ্ছে একটা সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম। শেষ যুদ্ধে তুমি আমাদের চালিত করেছিলে সংগ্রাম। তুমি আমাদের হাতে এনে দিলে শ্রমিকদের জয়। অজ্ঞতা আর অত্যাচারের উপরে আমাদের এই জয়, একে আমাদের হাত থেকে কেউ নিতে পারবে না। কেউ না, কেউ না, কখনো না, কখনো না।
সবাই আজ তরুণ হয়ে উঠুক, উঠুক সংগ্রামের সাহসী বীর হয়ে, কারণ আমাদের জয়ের নামই যে অক্টোবর। অক্টোবর, অক্টোবর, অক্টোবর বার্তা বহন করে এনেছে সূর্যের কাছ থেকে। অক্টোবর হচ্ছে শত শতাব্দীর বিদ্রোহী চেতনার প্রতীক। অক্টোবর এটা একটা পরিশ্রম, একটা আনন্দ, একটা সঙ্গীত। অক্টোবর চাষের মাঠ আর কারখানার কলের পক্ষে সে একটা পরম সৌভাগ্য। তাই আমাদের পতাকায় নাম লেগে রইল নবীন যুগের মানুষের আর লেনিনের। পৃষ্ঠা 657, সময় 9:13।